হ্যালো, হ্যালো। জি ম্যাম, আমি রেকর্ড দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা, আমি ডাক্তার রেজওয়ান আফরিন তানিয়া, জেনেসিস ক্লিনিক্যাল ব্যাচের আজকের ক্লাসে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে দুইটা টপিকের উপরে আজকে আমরা কেস আলোচনা করব, একটা হচ্ছে প্রম, একটা হচ্ছে পেজ। আপুরা একটু আমাকে বলবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? যারা আপুরা ক্লাসে জয়েন করেছেন তারা বলবেন। আপু শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কথাটা তো আস্তে শুনতে পেলাম কেন? আরেকটু কোনো একজন আপু বলেন। আপু শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। না না না, আপনারা জেনেসিস থেকে না, যারা আপুরা কথা শুনছেন তারা বলবেন, হ্যাঁ? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে আপু, আমরা সবচেয়ে সহজ কেস দিয়ে শুরু করব, সেটা হচ্ছে প্রম। প্রমের মতো এত সহজ কেস আসলে হতে পারে না, এবং প্রম হচ্ছে খুবই কমন একটা কেস। কেসের ক্ষেত্রে আমি আপনাদের একটা প্রথম কথা বলি আপু, এই যে আপনারা যারা এবারে পরীক্ষা দিয়েছে বা বিভিন্ন সময় পরীক্ষা দিয়েছে, পাশ করেছে, তাদের কাছ থেকে একটা জিনিস আপনারা জানবেন, সেটা হচ্ছে কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হিস্ট্রি। আপনি হিস্ট্রিটা কিভাবে নিলেন এবং একটা পরিপূর্ণ হিস্ট্রি নিলেন কিনা, যে হিস্ট্রিতে আপনার কিছু বাদ পড়ে নাই। হ্যাঁ, এই হিস্ট্রি শুনে এটাকে এই কেসই মনে হচ্ছে। আপনাকে হিস্ট্রিটা আপু এমন হতে হবে আপনার হিস্ট্রিটা, যে আপনি এই কেসটা এটাই হতে পারে, অনেকগুলো হতে পারে না, এটাই হবে। যেমন আপু ধরেন আপনি আহ এই জন্য কেসে কখনো আনকমন কিছু বলতে নাই। হ্যাঁ, আপনি এমন ভাবে ম্যাডামদেরকে একটা এক বিন্দুতে বিভিন্ন কথা বলে বলে, আমরা অনেক সময় এরকম হয় না, বাসায় সবাইকে এমন একটা আমি যাকে কিছু একটা কনভিন্স করাতে চাচ্ছি কিছু একটা ব্যাপারে, তখন দেখা যায় আমরা বিভিন্ন যুক্তি টুক্তি দিয়ে, মানে আমরা একই জায়গাতে একই বিন্দুতে তাকে এনে মিলাই। সেরকম কেসেও আপনি এমন ভাবে কেসটাকে সাজাবেন যেন এটা ম্যাডামদের কাছে প্রমই মনে হয়, এটা অন্য কিছু মনে না হয়। আপনি যখন বিভিন্ন রকম মানে অযৌক্তিক জিনিসকে নিয়ে আসবেন, তখন না ম্যাডামরা ওই মনোযোগ থেকে সরে যাবে। কারণ হিস্ট্রিটা আপনি নিয়েছেন, এক্সামিনেশন আপনি করেছেন, ম্যাডাম তো কিছুই করে নাই, তাহলে ম্যাডাম এটাকে কনক্লুশনটা আনছে কিভাবে আপনার কথা শুনে? এখন আপনি যদি আহ মানে কিছু অযৌক্তিক জিনিস কথা বলেন, অথবা আপনি কিছু কনফিউজিং কথা বলেন, হ্যাঁ, যেন আমি আপনার কাছে একটা কেস প্রেজেন্ট করছি খুব কনফিউজিং, মানে ট্রমও হতে পারে, ইউটিআইও হতে পারে, জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশনও হতে পারে, হ্যাঁ, এটা প্রিটার্ম লেবারও হতে পারে, এইভাবে প্রত্যেকটা থেকে কিছু না কিছু বলছি, তাহলে আপনি একটা বিন্দুতে এসে কিভাবে মিলবেন? হ্যাঁ, তখন তো আপনার কাছে এটা বিরক্তিকর লাগবে, মোনোটোনাস শোনাবে কেসটা শুনতে, যে আপনি এটার কোনো কনক্লুশন টানতে পারছেন না। এই ঠিক এই মানে এই জিনিসটা আমরা পরীক্ষার হলে করি। আমরা যখন একটা কেস মানে হিস্ট্রি নেই, হিস্ট্রিটাকে যখন আমরা প্রেজেন্ট করি, আমরা একটু কনফিউজিং ম্যানারে করি, তখন ম্যাডামরা বিরক্ত হয়ে যায়। তখন ম্যাডামরা করে কি, ওই কেস থেকেই প্রশ্ন করতে থাকে, যেন আপনি হ্যাঁ প্রেজেন্ট করে ফেলেছেন, ওই হিস্ট্রি থেকে প্রশ্ন করতে থাকে, এই জিনিসটা কেন বললা? হ্যাঁ, এটা প্রম হলে এই জিনিসটা বললা কেন? এটা যদি প্রম হয় তাহলে এই জিনিসটা বললা না কেন, মানে বললেন না কেন? হ্যাঁ, তখন আপনি দেখবেন যে আপনি হিস্ট্রিতে একই জায়গাতেই আটকে আছেন, ওখান থেকে আপনার কি আর নড়ছে না, কোশ্চেনই অ্যারাইজ করছে না। এবং ওখানে আপনি পরীক্ষা শেষ হয়ে যাবে। পরীক্ষা শেষ হয়ে যাবে বলতে, পরীক্ষা ওই সময় পর্যন্ত চলবে, 6 মিনিট 6 মিনিট 12 মিনিট ঠিকই পরীক্ষা চলবে, কিন্তু প্রশ্নগুলা বেশি হবে না। যখন প্রশ্ন বেশি হয় না, 2-3টা প্রশ্ন করেই 6 মিনিট শেষ হয়ে যায়, তার মানে হচ্ছে আপনি পরীক্ষাতে আপনাকে পাশ করাচ্ছে না। এই জন্য হিস্ট্রি হিস্ট্রি হিস্ট্রি, আপনি 1 নাম্বার পয়েন্ট হচ্ছে হিস্ট্রি। আর আপনার হিস্ট্রি যদি সুন্দর হয়, হিস্ট্রি যদি আপনার ভালো হয়, কমপ্লিট হিস্ট্রি হয়, এবং একটা হিস্ট্রির একটা কনক্লুসিভ একটা জিনিস থাকে হিস্ট্রিতে, তাহলে ম্যাডামদের প্রশ্নগুলো একদম সহজ প্রশ্ন হয়। তখন জাস্ট আপনি এখন বুঝতেই পারবেন যে ম্যাডাম আপনাকে কি প্রশ্ন করবে, বুঝতেই পারবেন কি প্রশ্ন করবে। আমি যখন হিস্ট্রি রেডি করতাম, বা আমি যখন মানে অনেক বেশি হিস্ট্রি প্রেজেন্ট করতাম, তখন না আমি ম্যাডামদের একটু মানে ওনাদের একটু মুভমেন্ট দেখলে, বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতাম যে এখন উনি কি প্রশ্ন করবে। এবং অনেক সময় এমনও হতো যে ম্যাডাম কি জানতে চাচ্ছে সেটা কিন্তু উনি প্রশ্নে বলে নাই, মানে প্রশ্নটা উনি উল্টা প্রশ্ন করছে, কিন্তু আসলে উনি জানতে চাচ্ছে আরেকটা, সেটা আমি বুঝে যেতাম। কারণ এটার পরে তো এই জিনিসটাই জানতে চাওয়ার কথা, তো দেখা গেছে হলে উনি প্রশ্নটা ঠিক করে নাই, কিন্তু উনার উত্তরটা কিন্তু আমি উনি যেটা জানতে চেয়েছে সেটাই দিয়েছি। তো ওই জিনিসটা আপনার কখন আসবে? হ্যাঁ, কখন আসবে? যখন আপনার হিস্ট্রিটা নেওয়াটা ভালো হবে। হ্যাঁ,
তো আমরা যখন কেস পড়তাম বা আমরা যখন কোচিং করেছি, তখন কিন্তু এরকম করে ইন্ডিভিজুয়াল কেস করে কেউ আলোচনা করতো না। হ্যাঁ, তো যখন আমি পাশ করি তখন আমি এই কেসগুলো আমি নিজে নিজে বানিয়েছি, এগুলো আমার খাতায় আমার লেখা কেস। তখন আমি ঠিক করলাম যে না, একটা পার্টিকুলার কেস ধরে যদি আপুদেরকে বলা হয় তাহলে উনারা ক্লাসগুলো একটু অন্যরকম হবে। হ্যাঁ, কারণ আমার আগে শুধু কেস ক্লাস নিত জেনেসিসে শুধু বাপ্পি দাস আপু, এবং আপুর নলেজের সাথে তো কারো তুলনা হতেই পারে না। হ্যাঁ, তো তখন আমি যখন সেকেন্ড আমাকে দিয়ে শুরু করে ক্লিনিক্যাল ক্লাস, এটা 2020-এর জুলাইতে, কোভিড এর সময়। তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি তো আর আপুর থেকে ভালো বলতে পারবো না, পড়াতে পারবো না। তাহলে আমার ব্যাচে একটা কিছু তো নতুন থাকতে হবে যেটা একটু ডিফারেন্ট হবে। তখন আমি ঠিক করেছিলাম যে এভাবে যদি আমি একটা আমি হিস্ট্রি বলি এবং সেই হিস্ট্রি অনুযায়ী আপুদের কাছে কেসটা আলোচনা করি, তাহলে মনে হয় এটা ওনাদের জন্য কিছুটা উপকার হবে। যে আপুর ব্যাচ থেকে কেউ কিছুটা ব্যতিক্রম হবে। তখন আপুরা সবাই করতে কি দুইজনের ব্যাচে ভর্তি হতো। হ্যাঁ, দুইজনের ব্যাচে, কারণ বাপ্পি দাস আপু অনেক ভালো পড়া, এত জানে আপু, উনার জানার পরিধি মানে সাগর সমান। হ্যাঁ, এবং উনার মতো নলেজেবল মেন্টর আর কেউ নাই। আর আমি যখন তাহলে আমার ব্যাচে কেন আপুরা ভর্তি হতো, যে আপু একটা হিস্ট্রি ধরে ধরে বলে। হ্যাঁ, একটা হিস্ট্রি মানে হিস্ট্রি নিয়ে বেশি আলোচনা করে। সো একটা জিনিস তো আপনার মধ্যে ডিফারেন্ট থাকতে হবে, না হলে আর আপনি কিভাবে মানে একটা ব্যাচ রান করবেন, তাই না? তো তখন আমি হিস্ট্রি গুলো সব আবার প্রিপেয়ার করে আপুদেরকে আমি ঠিক এভাবে করে আমার খাতায় আমি যেভাবে করে লিখেছিলাম সেভাবে করে আলোচনা করি। তো আমি আশা করবো আপনারা হিস্ট্রিতে খুবই গুরুত্ব দিবেন। তাহলে আপনি কখন বুঝবেন যে আপনার হিস্ট্রিটা পরিপূর্ণ হয়েছে? যখন হিস্ট্রিতে আপনার সবগুলো পয়েন্টস থাকবে যেগুলো আমি একদম প্রথম ক্লাসে আলোচনা করেছি। তাহলে প্রমের একটা হিস্ট্রি আপনি কিভাবে বলবেন? মিসেস রেবেকা, 20 years old, para, one vaginal delivery, housewife of low socioeconomic condition, hailing from Naranganj, got admitted in this hospital at her 32 weeks pregnancy with the chief complaints of sudden gush of pervaginal watery discharge for 1 day. Sudden gush of pervaginal watery discharge for 1 day. তো এটা যদি একদিনের হিস্ট্রি হয়, পেশেন্ট বলবে ঝমঝম করে পানি ভেঙেছে। কিন্তু প্রমের সব পেশেন্ট আপনার কাছে এভাবে প্রেজেন্ট নাও করতে পারে। অনেকে বলে একটু একটু করে করে পানি ভাঙছে। সেটা আপনি কিভাবে বলবেন? বলবেন ইন্টারমিটেন্ট ট্রিকলিং অফ ফ্লুইড পার ভাজাইনাম ফর 2 days বা 3 days। যে 3 দিন 4 দিন ধরে একটু একটু পানি ভাঙছে, সেটাকে বলতে হবে ইন্টারমিটেন্ট ট্রিকলিং অফ ফ্লুইড পার ভাজাইনা ফর 3 days। তবে এইটা বলাটা কঠিন। এটা দিয়ে প্রম স্টাবলিশ করা কঠিন। আপনার সবচেয়ে ভালো স্টাবলিশমেন্ট হবে এটা দিয়ে, সাডেন গাশ অফ পারভাজাইনাল ওয়াটার ডিসচার্জ ফর 1 day। তাহলে এটাকে আমরা বেশি বলার চেষ্টা করব। অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ দ্য পেশেন্ট, she was a regularly menstruating woman with average flow and duration. Her last period was 1st January 2025. Accordingly, her EDD will be 8th October 2025. Her pregnancy was also dated by early ultrasound scan. It was her planned pregnancy. She was on regular antenatal checkup and was duly immunized. Her pregnancy was uneventful till 32 weeks pregnancy. Then she noticed, she দেখেছে, sudden gush of pervaginal watery discharge, এখন এটা বর্ণনা করতে হবে, which is moderate in amount, not foul smelling, clear in color. এরপর এটা কেন, and this discharge increase while walking and gradually decrease while taking rest. এটা হচ্ছে আপনি তার সিমটমটা বর্ণনা করলেন এবং তার সিমটমটা ইলাবোরেশন হলো। আচ্ছা, এখন তাহলে কজ কমপ্লিকেশন ডিডি। কজ কমপ্লিকেশন ডিডি থাকতেই হবে। যে কোনো একটা সিমটম অ্যানালাইসিস থাকতে হবে এবং মানে সেটার ইলাবোরেশন, সেটার অ্যাসোসিয়েশন, কজ কমপ্লিকেশন ডিডি, এই 5টা জিনিস থাকতে হবে। সিমটম, ইলাবোরেশন, অ্যাসোসিয়েশন, কজ কমপ্লিকেশন, ডিডি, সবগুলো থেকে আপনাকে কিছু না কিছু পয়েন্ট আনতে হবে। এখন আমরা অ্যাসোসিয়েশন, কজ, কমপ্লিকেশন, ডিফারেন্সিয়াল এক লাইনে বলে ফেলবো। পেশেন্ট গেভ নো হিস্ট্রি অফ ফিভার, lower abdominal pain, intermittent hardening of uterus, pervaginal foul smelling discharge. Patient gave no history of burning sensation during micturition or any vulval itching. এই কথাগুলোতে আপনার সবগুলো কথা চলে এসেছে যে পেশেন্টের কোরিয়ামনিওনাইটিস না, প্রিটার্ম লেবারে যায়নি, পেশেন্টের কোনো ইউটিআই নাই, পেশেন্টের কোনো জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন নাই। এখন আসি আমরা রিগার্ডিং অবস্ট্রেটিক হিস্ট্রি। পেশেন্ট ইজ ম্যারিড ফর 4 years, মাদার অফ 1 child, ডেলিভার্ড বাই ভ্যাজাইনাল ডেলিভারি এট টার্ম এট হোম। তার মানে তার প্রিভিয়াসলি কোনো প্রিটার্ম লেবারের হিস্ট্রি ছিল না। এন্ড পেশেন্ট গেভ নো সিমিলার ফিচার ইন হার প্রিভিয়াস প্রেগনেন্সি, কারণ প্রম কিন্তু রিকার করে।
Couple used barrier method for contraception. She is normotensive, non-diabetic, non-smoker. Her bowel and bladder movement is normal. আচ্ছা, এখন জেনারেল এক্সামিনেশন, এখানে আপনাকে খুবই গুরুত্ব দিতে হবে প্রমের টেম্পারেচার আর পালস। অনেক সময় ম্যাডামরা শুধু এভাবে জিজ্ঞাসা করে প্রমের পেশেন্টের জেনারেল এক্সামিনেশনে কি দেখতে চাও তুমি? তখন আপনি এভাবে বলতে পারেন, ম্যাডাম রুটিনলি আমরা জেনারেল এক্সামিনেশন করবো, বাট পালস এবং টেম্পারেচার আমার এখানে মেইন এমফাসিস হবে। তাহলে আপনি এখানে টেম্পারেচারটাকে নর্মাল এভাবে কখনোই বলবেন না, বলবেন 98.4 ডিগ্রি ফারেনহাইট। আর যদি পালস যেটা পান একটু বেশিও পেতে পারেন এখানে, তো পালসটা অ্যাকুরেট বলবেন, ধরেন 84 বা 78, যেটা পেয়েছেন সেটা বলবেন। আচ্ছা, এখন আসি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। আমরা কিভাবে বলবো? অন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, অন ইন্সপেকশন, abdomen uniformly enlarged with stria gravidarum and linea nigra, uterus soft, relaxed, non-tender on palpation, symphysiofundal height 31 সেন্টিমিটার। দেখেন, আমি সিম্ফাসিওফান্ডাল হাইটকে খুব কমাইনি, হ্যাঁ, কারণ সে একদিনের প্রম নিয়ে এসেছে, একদিনে তার সাডেন গাশ অফ ফ্লুইড হয়েছে। যদি তার এটা 5 দিনে 6 দিনের হিস্ট্রি থাকতো, তখন সিম্ফাসিওফান্ডাল হাইট অনেক কমতো। আর আপনি যদি আসলে খুব গ্রসলি কম সিম্ফাসিওফান্ডাল হাইট পান, তাহলে তো বলতেই হবে। কিন্তু অ্যাকচুয়ালি 30, 31, 32 এরকম পেলে এটাকে খুব কম বলার দরকার নেই, কারণ প্রমে ফ্লুইড একটু কমে কিন্তু আবার আবার রিজেনারেট করে। এখন আপনি যদি এটাকে অলিগোর দিকে বেশি নিতে চান, প্রমে অলিগো খুব কমন। এখন অলিগো এগুলো এমন কিছু টার্ম যেগুলো আপনাকে পরীক্ষা খারাপ করাবে, হ্যাঁ, সো এগুলো আনার দরকার নাই। লেস ফিটাল মুভমেন্ট, অলিগো, এসব বলতে যাবেন না পরীক্ষার হলে, পরীক্ষা খারাপের দিকে চলে যাবে। প্রমে একটু অলিগো হবেই, গ্রস অলিগো না হওয়া পর্যন্ত বলার দরকার নেই, হ্যাঁ। আর গ্রস অলিগো আপনি বিছানার পাশে বসে একেবারে খুব বুঝে যাবেন এরকম, আল্ট্রাসোনোগ্রাম ছাড়া আমরা ওইগুলো ওভাবে করে ডায়াগনোসিসও করতে পারি। There is a single fetus with longitudinal lie and cephalic presentation. Amniotic fluid seems to be adequate. Fetal heart rate on auscultation 144 beats per minute, which is regular. আচ্ছা, এখানে ম্যাডাম আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে প্রমে প্যারাবডোমিনালি আপনি আসলে কি দেখতে চান, হ্যাঁ। তো আমরা অনেক কিছু পড়ি, দেখেন আমরা রিটেনে অনেক কিছু পড়ি, কিন্তু যখন এভাবে খুব স্পেসিফিক্যালি জানতে চাই তখন আমরা খেই হারা ফেলি, কি প্যারাবডোমিনালি কি দেখবো প্রমে। তো এগুলোর উত্তর হচ্ছে ম্যাডাম কোরিও হচ্ছে কিনা, প্রিটার্ম লেবারে যাচ্ছে কিনা, অ্যাব্রাপসিও কিনা, কারণ এগুলো সব প্রমে হয়। তাহলে আপনি দেখেন টপিক পড়ার সাথে কেসের কত পার্থক্য, কেস খুবই পার্টিকুলার। অন পেলভিক এক্সামিনেশন আপনি শুধু পার্সপেকুলাম করবেন। এখানে দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে আপনাকে পার্সপেকুলাম করতে দিতে পারে, একটা হচ্ছে করতে দিল না, পার্সপেকুলামে কি পাইলেন সে পেতে পারতেন, কি এক্সপেক্ট করেন সেটা জিজ্ঞাসা করতে পারে। তো আপনি দুইটার জন্য প্রস্তুত থাকবেন। অন জেন্টাল স্টেরাইল পার্সপেকুলাম এক্সামিনেশন, একমাত্র প্রমের পার্সপেকুলামটার একটু অন্যরকম নাম। জেন্টাল খুব আস্তে করে করতে হবে, স্টেরাইল পার্সপেকুলাম এক্সামিনেশন সবসময় আমরা স্টেরাইলই করি, কিন্তু প্রমের স্টেরাইলটাকে আপনাকে আরো গুতায় বলতে হবে, কারণ প্রমের স্টেরিলিটি মাস, এটা পুরো ওপেন, এখানে সবচেয়ে বেশি ইনফেকশন হওয়ার সম্ভাবনা। সো অন জেন্টাল স্টেরাইল পার্সপেকুলাম এক্সামিনেশন দেয়ার ইজ গাশ অফ ফ্লুইড থ্রু এক্সটার্নাল অস, আপনি এরকমও পেতে পারেন, অথবা পেতে পারেন যে ফ্লুইড ছিল না, কাশি দেওয়ার পর ফ্লুইড বের হয়েছে, অথবা দেয়ার ইজ গাশ অফ ফ্লুইড থ্রু এক্সটার্নাল অস অন কাফিং, অথবা আপনি পেতে পারেন যে কোনো ফ্লুইড ভিতর থেকে আসছে না, জাস্ট ফ্লুইড অ্যাকুমুলেশন ইন দ্য ভ্যাজাইনাল পোল। সো আপনি তিনটার যে কোনো একটা পেতে পারেন। এমনিতেই ফ্লুইড আসছে তাহলে তো খুবই ভালো, একদম অবভিয়াস ডায়াগনোসিস, অথবা কাশি দিলে ফ্লুইড আসছে, অথবা ফ্লুইড জমে আছে এখন বর্তমানে আসছে না, হুইচ ইজ মডারেট ইন অ্যামাউন্ট, ক্লিয়ার ইন কালার, নট ফাউল স্মেলিং। সাথে আপনাকে আরো দুইটা জিনিস অ্যাড করতে হবে, দেয়ার ইজ নো কর্ড প্রোলাপস এন্ড সার্ভিক্স ইজ নট ডাইলেটেড, কারণ এটাও আমরা পার্সপেকুলামে দেখি। প্রমে পার্সপেকুলাম, জেন্টাল স্টেরাইল পার্সপেকুলামে দেখা হয় ফ্লুইড লিকেজ হচ্ছে কিনা অ্যাক্টিভলি, অথবা কাশি দিলে লিকেজ হচ্ছে কিনা, অথবা ভ্যাজানাল পোলে ফ্লুইড আছে কিনা, কর্ড প্রোলাপস আছে কিনা, মিকোনিয়াম স্টেইনড লাইকার কিনা, এবং সার্ভিক্স কতখানি ডাইলেটেড। কারণ প্রমে আপনি পিভি করতে পারেন না, কতটুকু সার্ভিক্স ডাইলেট এটা আপনাকে স্পেকুলামে বুঝতে হবে। আপনার মনে হতে পারে আপু স্পেকুলামে কি ডাইলেটেশন বোঝা যায়? বোঝা যায়, হ্যাঁ। স্পেকুলাম কাসকোস দিয়ে আপনি এটা তো কাসকোস দিয়ে করবেন, কাসকোস দিয়ে আপনি এটা বুঝতে পারবেন। এন্ড পারভাজানাল এক্সামিনেশন নট ডান, আপনারা তো গুতায় পেশেন্টের বুঝতে হবে না, আপনি বলবেন পেশেন্ট ইজ সার্ভিস নট ডাইলেটেড, কারণ আপনি এখানে ডেলিভারি করতে যান নাই। আচ্ছা, এখন আসে, সো ফ্রম হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন মাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস, দিস ইজ এ কেস অফ সেকেন্ড গ্রাভিডা, 32 weeks pregnancy with preterm pre-labor rupture of the membrane. এটা হচ্ছে আমাদের কেস, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কেস। এখন বলেন আপু থেকে আপনাদের আপু যদি স্পেকুলাম না করতে দেয় তাহলে আমি এক্সামিনেশনে কি বলবো?
এক্সামিনেশন পার স্পেকুলাম এক্সামিনেশন নট ডান, নট ডান। আচ্ছা তখন যদি জিজ্ঞাসা করেন, আপনি করলেন না কেন, তখন বলবেন ম্যাডাম আমি করতে চেয়েছিলাম, আমাকে এখান থেকে পারমিশন দেওয়া হয়নি। তখন জিজ্ঞাসা করবে যদি আপনি স্পেকুলাম করতেন তাহলে আপনি কি এক্সপেক্ট করেন, কি এক্সপেক্ট করেন। হ্যাঁ, না, প্রম তাহলে আপনি আপু আমি যেহেতু স্পেকুলাম করতে পারলাম না, তাহলে আমার ডায়াগনোসিসটা কিসের বেসিসে হবে, মানে জাস্ট? বেসিসে, যে কোনো ডায়াগনোসিস আপনি হিস্ট্রির বেসিসে করতে পারেন, এক্সামিনেশনের বেসিসে করতে পারেন, ইনভেস্টিগেশনের বেসিসে করতে পারেন। তিনটাই কিন্তু ডায়াগনস্টিক টুল, তিনটাই ডায়াগনস্টিক টুল। সো আপনি হিস্ট্রির বেসিস, আপনি তো এটা প্রফেশনাল বলছেন, আপনি প্রফেশনাল বলছেন না, হুম। ক্লিনিক্যাল ডায়াগনোসিস তো আপনি বলতে পারেন। এটা আমার আমার কাছে মনে হচ্ছে কিসের বেসিসে ম্যাডাম, হিস্ট্রি শুনে। তখন আপনাকে প্রথম প্রশ্ন করবে যে কেন, পয়েন্ট ফেভার ইউর ডায়াগনোসিস, পয়েন্ট ফেভার ইউর ডায়াগনোসিস। এখন আপনি দেখেন পেশেন্টের একদম এরকম বললে আপনাকে একদম হিস্ট্রি থেকে মানে পার্টিকুলার্স থেকে শুরু করতে হয়। তো হতে পারে যে আপনার পেশেন্টটা কি, আপনার পেশেন্টের মানে এইজের সাথে আসলে খুব বেশি রিলেটেড না প্রমেরটা। তো আপনি যেহেতু এইজ, অকুপেশন এগুলোর সাথে খুব বেশি রিলেটেড না, আপনি চলে যান যে ম্যাডাম হিস্ট্রিতে। পেশেন্ট হিস্ট্রি দিয়েছে যে তার সাডেন গাশ অফ পারভাজাইনাল fluid leakage one day, which is moderate amount, clear in color and not foul smelling, and this discharge increase while walking and gradually decrease while taking rest. হ্যাঁ, সেটার জন্য পেশেন্টের হিস্ট্রি শুনে এবং পেশেন্টের এর সাথে এই ফিচার গুলো ছিল না, এবং পেশেন্টের এক্সামিনেশন করে আমি জেনারেল এক্সামিনেশন এই পেয়েছি, পার অ্যাবডোমেনে এই পেয়েছি, আর পিভি আমাকে করতে দেওয়া হয়নি। সো আমার হিস্ট্রি শুনে আমার কাছে এটা প্রম বলে মনে হচ্ছে, বাট আই নিড টু ডু examination and investigations to reach my diagnosis। আপনি তখন সেভাবে বলবেন না, ঠিক আছে? কিন্তু এটাতেও আপনি ডায়াগনোসিস বলতে পারেন, আপনি শুধু হিস্ট্রি শুনেও তো প্রম বলতে পারেন, আপনি হিস্ট্রি শুনে প্রম বলতে পারবেন। আচ্ছা, তখন আপনাকে জিজ্ঞাসা প্রথম প্রশ্ন করবে আপনাকে যে পয়েন্ট ফেভার ইউর ডায়াগনোসিস। হ্যাঁ, তখন আপনি আপনার পয়েন্ট ফেভার, আপনার কি কি পয়েন্ট আপনার ফেভারে ছিল একদম হিস্ট্রি থেকে এই জিনিসগুলো শুরু করবেন। আচ্ছা, এরপরে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার আর কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারতো। তখন আপনি তিনটা ডিফারেন্সিয়াল আনতে পারেন, একটা হচ্ছে হাইড্রোরিয়া গ্রাভিডেরা, একটা হচ্ছে জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন, একটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তো ম্যাডাম জিজ্ঞাসা করবে এটা হাইড্রোরিয়া গ্রাভিডেরাম না কেন, তখন বলবেন ম্যাডাম হাইড্রোরিয়া গ্রাভিডেরামটা একদম ফার্স্ট ট্রাইমেস্টার থেকে শুরু হয় এবং এটা একটা এপিসোডিক ডিসচার্জ হয়, এপিসোডিক, এবং এটা সাধারণত সেডেন্টারি ওয়ার্কারদের বেশি হয়। সো আমার পেশেন্ট তো এপিসোডিক ডিসচার্জ না বা একদম ফার্স্ট ট্রাইমেস্টার থেকে শুরু হয়নি, ওনার এটা সাডেন, এই যে সাডেন কথাটা আমরা বলছি এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা হাইড্রোরিয়া গ্রাভিডেরাম না। সেকেন্ড জিনিস হচ্ছে ইউটিআই না, কারণ পেশেন্টের কোনো বার্নিং সেন্সেশন ডিউরিং মিকচুরেশন নাই, থাকলেও এটাকে অ্যাভয়েড করে দিবেন হালকা পাতলা থাকলে। আর হচ্ছে জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশনও না, কারণ পেশেন্ট কোনো ভালভাল ইচিং বলে। সো আপনাকে তখনই জিজ্ঞাসা করে ফেলবে এটা ছাড়া আপনারা ডিফারেন্সিয়াল কি হতে পারত। আচ্ছা, এখানে একটা জিনিস আমি উল্লেখ করব যে আপনার নর্মাল পড়ার সাথে কেস কেন ভিন্ন। হ্যাঁ, আমি যদি আজকে আপনাদের কাছে অনেকগুলো মানে যেমন ধরেন রিস্ক ফ্যাক্টর, হ্যাঁ, আমি যদি এখন আপনাদের কাছে প্রমের সব রিস্ক ফ্যাক্টর বর্ণনা করতে থাকি, ক্লাসে অনেক কথা বলা হবে, ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু আপনাকে অ্যাজ এ হোল সব জিজ্ঞাসা করে না। পরীক্ষার হলে আপনাকে জিজ্ঞাসা করবে শুধু এই পেশেন্ট, শুধু এই পেশেন্টের রিস্ক ফ্যাক্টর কি, এই পেশেন্টের কেন হলো, এই পেশেন্টের পয়েন্টস ফেভার ডায়াগনোসিস, এই পেশেন্টের কি এক্সামিনেশন করবা, উনার কি ইনভেস্টিগেশন করবা, ঠিক উনাকে কি ট্রিটমেন্ট দিবা। যেমন উনি যদি সেকেন্ড গ্র্যাভিডা হয়, আগে একটা নর্মাল ডেলিভারি হয়ে থাকে, ওনাকে কি কি ট্রিটমেন্ট দিবা। হ্যাঁ, মানে আপনার একদমই পেশেন্ট স্পেসিফিক, আপনি বলতে পারবেন না ম্যাডাম পেশেন্টের যদি এরকম থাকে তাহলে আমি এরকম দিব। হ্যাঁ, যেটা আপনি রিটেনে লিখতে পারবেন, যেটা আপনি টেবিল ভাইভাতে বলতে পারবেন, কিন্তু কেসে বলতে পারবেন না। কেসে আপনার সাথে সামনে পেশেন্ট কিন্তু জীবিত একটা পেশেন্ট এবং সে লাইফ পেশেন্ট, আপনাকে ওর পক্ষেই বলতে হবে, এই জন্য কেসে প্রিপারেশনটা ভিন্ন হয়। আচ্ছা, তখন আপনাদেরকে ম্যাডাম জিজ্ঞাসা করতে পারে যে প্রম কি কারণে হয়। হ্যাঁ, তখন আপনারা বলবে যে ম্যাডাম প্রম ইনফেকশন, যে কোনো ইনফেকশন থেকে প্রম হয়, আর তারপর মাল্টিপল প্রেগনেন্সিতে প্রম হয়, পলিহাইড্রামনিয়াস থেকে ইনফেকশন বলতে জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশনও প্রম হয়, আবার হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকেও প্রম হতে পারে, মাল্টিপল প্রেগনেন্সিতে হয়, পলিহাইড্রামনিয়াসে হতে পারে, বা কারো যদি প্রিভিয়াস হিস্ট্রি অফ প্রম থাকে, প্রিটার্ম লিভার থাকে, সেখানে হতে পারে। তো ম্যাডাম তখন জিজ্ঞাসা করে যে আপনার পেশেন্টের ক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে। তখন আপনি কিন্তু কোনো কারণ পান নাই। হ্যাঁ, তাহলে আপনি কি বলবেন? পরীক্ষার হলে আপনাকে অনেস্টও থাকতে হবে, বুদ্ধিমানও হতে হবে। তখন আপনাকে বলতে হবে ম্যাডাম আমি অ্যাপারেন্টলি পেশেন্টের হিস্ট্রি থেকে আমি কোনো কারণ পাইনি, বাট আই ওয়ান্ট টু ডু সাম ইনভেস্টিগেশন টু ডায়াগনোজ দ্য কজ।
তো তখন ম্যাডাম যে সময় কোন ইনভেস্টিগেশন করে আপনি বুঝতে পারেন যে ম্যাডাম এটা অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়া থেকেও হতে পারে, এটা খুবই কমন কারণ প্রমের, এবং আমি তার জন্য ইউরিন আরবি এবং সিএস করতে চাই। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। আচ্ছা, তখন জিজ্ঞাসা করতে পারে যে কোনো ইনফেকশন কিভাবে প্রম করে। কোশ্চেন গুলো এভাবে হয়, হ্যাঁ, কোশ্চেন গুলো এভাবে একটা থেকে একটাতে কোশ্চেন আসবে। তখন আপনি বলবেন ম্যাডাম যে কোনো ইনফেকশনে ইনফ্লামেটরি কিছু মেডিয়েটরস রিলিজ হয়, যেমন প্রোটিয়েজ, কোলাজিনেস, এমএমপি। এটা ছাড়া অক্সিজেন ডেরাইভ ফ্রি রেডিক্যালস রিলিজ হয় যে কোনো ইনফেকশনে, এবং সেগুলো কোলাজেন কন্টেন্ট, অ্যামনিওটিক মেমব্রেন যে কোলাজেন কন্টেন্ট সেগুলোকে ডিক্রিজ করে, করে তারা ফ্র্যাজিলিটি বাড়িয়ে দেয় এবং সেভাবে ইনফেকশন করে। এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, তাহলে প্রমের সবচেয়ে কমন কারণ হচ্ছে ইনফেকশন। তো আপনার পেশেন্টের ক্ষেত্রেও আপনি বলবেন যে ইনফেকশন হতে পারে। আচ্ছা, তখন ম্যাডাম জিজ্ঞাসা করতে পারে যে প্রমের আপনার কাছে মানে আপনি প্রম নিয়ে এত চিন্তিত কেন, প্রম থেকে কি হতে পারে। তখন মানে আপনার কাছে কমপ্লিকেশন জানতে চাচ্ছে। তখন বলবেন ম্যাডাম প্রমের, আপনি পরীক্ষা হলে কিন্তু এভাবে বলে প্রমের কিছু কমপ্লিকেশন বলেন, হ্যাঁ ঠিক এভাবে কিন্তু প্রশ্ন হয় না যে আপনার এই পেশেন্টের ক্ষেত্রে কি কমপ্লিকেশন হতে পারে, এভাবে জিজ্ঞাসা করে। তখন আপনি বলবেন যে ম্যাডাম আমার পেশেন্টের মায়ের কিছু কমপ্লিকেশন হতে পারে, বাচ্চার কিছু হতে পারে। মায়ের ক্ষেত্রে যেমন মায়ের কোরিও অ্যামনিওনাইটিস হতে পারে, আর বাচ্চার মায়ের ক্ষেত্রে আরেকটা হতে পারে পিউরপিয়াল সেপসিস পরবর্তীতে গিয়ে। আর বাচ্চার ক্ষেত্রে যেটা হতে পারে, যেখানে প্রি টার্ম লেবারে চলে যেতে পারে এবং প্রি ম্যাচিওর বাচ্চা হতে পারে। সো প্রি ম্যাচিওর বাচ্চার সকল কমপ্লিকেশনই হতে পারে। এটা ছাড়া আর্লি অনসেট নিউনেটাল সেপসিস হতে পারে, কর্ড প্রোলাপস হতে পারে। এগুলো হচ্ছে প্রমের কমপ্লিকেশন। আপু ওই যে একটু বলি, ওই আমরা অ্যাসিম্পটোমেটিক ব্যাকটেরিয়ার কথা তো বললাম যে মেবি এটা হতে পারে, অ্যাপারেন্টলি মনে হচ্ছে। আর একটা কি বলা যাবে যে হাই ভ্যাজানাল সোয়াবের কথা এখানে আসবে জিবিএস দেখার জন্য, যে ওনার কোনো জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন আছে কিনা, এটা কি বলা যাবে এখানে? স্ট্রেপ্টোকক্কাস, গ্রুপ বি স্ট্রেপ্টোককাস। হাইভেনাল সোয়াব তো আমরা এমনিতেই পাঠাবো, হ্যাঁ এমনিতেই পাঠাবো। হাইভেনাল মানে আপনার যদি গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস হয় তাহলে পেশেন্টের কোনো ভ্যাজানাল ডিসচার্জ থাকতো আগে, হ্যাঁ এটা তো পেশেন্ট অ্যাটলিস্ট কমপ্লেন করতো। অথবা পেশেন্টের ভালভাল ইচিং থাকতো, খুব কমন কারণ হচ্ছে ক্যান্ডিডা, হ্যাঁ ফাঙ্গাল ইনফেকশন থেকে বেশি হয় জেনিটাল ইনফেকশন। তখন ওই কথা মানে বলতে পারেন না আপনি তা না, কিন্তু ওইটাতে আপনার পরীক্ষার প্রশ্নগুলো একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। হ্যাঁ ম্যাডামরা তখন একটা জিনিস পাবে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, তখন ওখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাসের ক্ষেত্রে আপনি কি প্রিকশন দিবেন, আমরা কি করি নাকি, করেছো কিনা, আপনি করেছেন কখনো গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাস, আমরা করি না, প্রোফাইলেক্সিস আমাদের দেশে দেওয়া হয় কিনা। তখন কোশ্চেন গুলো ঘুরে যাবে। আপনি যদি এগুলোর ব্যাপারে কনফিডেন্ট থাকেন যে আমি এখান থেকে যা প্রশ্ন করবে আমি এগুলো পারবো, তাহলে আপনি বলেন। কিন্তু আমি কখনো বলতাম না আপনার জায়গায় হলে। কেন? কারণ হচ্ছে পরীক্ষার আপনি যখন কেস দিবেন আপনি বুঝে যাবেন কেসে কখনোই নিজের নলেজ দেখাতে নাই, একদমই নাই। হ্যাঁ, একদমই নাই আমি একটা আনকমন জিনিস পারি, এটা বোঝানোর কোনো প্রয়োজন নাই। তাহলে আপনি ট্র্যাক থেকে সরে যাবেন, ট্র্যাক থেকে সরে যাবেন। কিন্তু আপনি যদি সরল রেখায় ম্যাডামদেরকে নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, আপনি ঠিক যেখানে যেতে চান সেখানে আপনি পৌঁছায় দিতে পারবেন। যখনই আপনি একটা অন্যরকম জিনিস যেটা শুনে ম্যাডাম অভ্যস্ত না এরকম একটা জিনিস হঠাৎ করে বলে বসবেন, হ্যাঁ হ্যাঁ সেটা হতে পারে না, তার মেডিকেল সায়েন্সে হতে পারে না এমন কিছু নেই, হতে পারে না তা না, তখন ম্যাডাম মনে হয় আরে প্রত্যেকদিন তো প্রমে এইসব প্রশ্ন করতেছি, আজকে একটু অন্যটা করি দেখি ও মনে হয় পারবে। হ্যাঁ আপনি যদি পারেন তাহলে তো মারহাবা, কিন্তু যদি না পারেন কেমন জানি মানে আপনি ওই ট্র্যাকটা থেকে সরে যাবেন, আবার ট্র্যাকে ফিরে আসতে সময় লাগবে। আর পরীক্ষার একটা ট্র্যাক আছে, পরীক্ষার ট্র্যাকটা কি আছে সেটা আমি আপনাদেরকে বলেছি মনে হয় প্রথম ক্লাসে। সেটা হচ্ছে প্রথমে আপনাকে 6 মিনিট হিস্ট্রি বলতে হবে, 6 মিনিট। হ্যাঁ, আমি যে হিস্ট্রি গুলো রেডি করি এগুলো আমি এরকম 6 6 মিনিট 5.5 মিনিটের মধ্যে হয় সেরকম করেই রেডি করি, যেখানে অনেক কথা সেখানে বলি না। আচ্ছা, তারপরে প্রথম একজন ম্যাডাম আপনাকে 6 মিনিট প্রশ্ন করবে। উনি কি থেকে প্রশ্ন করবে জানেন? উনি প্রশ্ন করবে পয়েন্ট ফেভার ইউর ডায়াগনোসিস, আপনি কেন এটা বলেছেন, আর কি হতে পারতো, এটা কেন হলো না, এটা কেন হলো, এটা কোন কারণে প্রম হয়, প্রমে কমপ্লিকেশন কি হয়, আপনি প্রম কিভাবে ডায়াগনোসিস করবেন, কি কি ইনভেস্টিগেশন করবেন, হ্যাঁ এটা কে করেছো কিনা, এটা কি দেখেছো কিনা করতে। এই জিনিসগুলো হচ্ছে প্রথম ম্যাডামের প্রশ্ন। তাহলে প্রথম ম্যাডামের প্রশ্ন হচ্ছে আহ এটার কমপ্লিকেশন কি হতে পারে, এটার কারণ কি, এটার ক্লিনিক্যাল ফিচার কি হয়, এক্সামিনেশন করে কি পাই, ইনভেস্টিগেশনে কি পাবো। সেকেন্ড ম্যাডামের ডিফারেন্সিয়াল কি, সেকেন্ড ম্যাডামের প্রশ্ন হচ্ছে হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস, হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস, এটা হচ্ছে কিন্তু সেকেন্ড ম্যাডামের প্রশ্ন, এটা আবার 6 মিনিট, ম্যানেজমেন্টই 6 মিনিট। এখন প্রথম ম্যাডামের প্রশ্নে আপনাকে কিন্তু এইগুলো জিজ্ঞাসা করার কথা,
তো তখন যখন আপনি একটা অন্যদিকে ম্যাডাম দিকে নিয়ে যাবে, তখন আপনি দেখবেন যে কমন জিনিসগুলো আপনার কাছে আর আসছে না। এই যে ইনভেস্টিগেশন করে কি পেতাম, আপনি এগুলো বলার জন্য অস্থির, এমনি রম টেস্ট বলবো, এমনি ক্যাটার বলবো, এগুলো বলার আগে আপনাকে গ্রুপ বি স্ট্রেপ্টোককাস চলে গেছে, ওখানে গিয়ে ম্যাডাম হারাই গেছে এবং একটা বেল বেজে যাবে। বেল বাজলে পরে ম্যাডাম বলবে হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস। তখন এখানে কেমন একটা খাপ ছাড়া পরিবেশ তৈরি হবে। আর আপনি যদি যেটা ম্যাডাম শুনতে চায় সেরকম ভাবে যান তাহলে কিন্তু আপনি একদম দেখবেন যে এই প্রশ্নটাই তো করার কথা, এখন তো এটাই করবে এটাই করবে। হ্যাঁ, তো পরীক্ষায় কিন্তু ট্র্যাক থেকে সরা যাবে না, আনলেস আপনি খুবই কনফিডেন্ট হন, হ্যাঁ, যে আমি এখান থেকে যা জিজ্ঞাসা করবো আমি সব পারবো। আচ্ছা, এখন কোরিয়াম নিউনাইটিস যখনই ম্যাডাম টার্মটা শুনবে, আপনার পেশেন্ট কোরিও কিভাবে ডায়াগনোসিস করবে, এখানে চলে আসবে কোরিও কিভাবে ডায়াগনোসিস করবে। কারণ একবার শুনছে উনি টার্মটা আপনার কাছে, তখন আপনি বলবেন যে ম্যাডাম হ্যাঁ, কোরিয়ামনিওনাইটিস যদি থাকে তখন আমার পেশেন্ট কমপ্লেন, তখন হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন এভাবে যেতে হবে। যে ম্যাডাম যদি আমার পেশেন্ট কোরিও হতো তাহলে আমার পেশেন্ট তার ফিভার অথবা ম্যালিস কমপ্লেন করতো, লোয়ার অ্যাবডোমিনাল পেইন কমপ্লেন করতো, পারভেশনাল পালস মেলিং ডিসচার্জ কমপ্লেন করতো এবং ডিক্রিজ ফিটাল মুভমেন্ট কমপ্লেন করতো, যেগুলো পেশেন্ট করেনি। এক্সামিনেশন করে আমি পেতাম তার পালস টেকিকার্ডিয়া এবং আমি তার টেম্পারেচার পেতাম, টেম্পারেচার হাই, এবং আমি ইনভেস্টিগেশন করে সেটা কনফার্ম হতাম সিবিসি সিআরপি করে। সিআরপি তে সেখানে 2.7 এর চেক থেকে বেশি থাকতো এবং সিবিসি করে আমি এখানে ডাব্লিউবিসি কাউন্ট 15,000-এর চেয়ে বেশি পেতাম। তাহলে তাহলে সেটা আমি করিও ডায়াগনোসিস করতে পারতাম। এই হচ্ছে আপনি এখানে ম্যাডাম একটা আপনাকে বাড়তি জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, ফিটাল কমপ্লিকেশন বলেছেন, প্রি ম্যাচুরিটি এন্ড প্রি ম্যাচুর বাচ্চার যত কমপ্লিকেশন সব হতে পারে। আচ্ছা, তখন ম্যাডাম আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে প্রম কত পার্সেন্ট প্রি টার্ম লেবারের জন্য রেসপন্সিবল। বলবে ম্যাডাম এখানে 30-40% প্রি টার্ম লেবারের জন্য প্রম রেসপন্সিবল, একটা বিশাল পার্সেন্টেজ। তখন জিজ্ঞাসা করতে পারে প্রমে কিভাবে প্রি টার্ম লেবার হয়। তখন বলবেন যে প্রমে অ্যাকচুয়ালি যেটা হয় যে ইনফেকশন থেকে প্রমের মেইন কারণ হচ্ছে একটা ইনফেকশন। সো যে কোনো ইনফেকশনে কি হয়, প্রোটিয়েজ রিলিজ হয়। সো এই প্রোটিয়েজ কি করে, প্রোস্টাগ্ল্যান্ডিন ক্যাসকেডকে স্টিমুলেট করে এবং সেটা সার্ভাইকাল রাইপেনিং করে। আলটিমেটলি সবকিছু প্রোস্টাগ্ল্যান্ডিন, হ্যাঁ, সার্ভাইকাল রাইপেনিং করে এবং সেখান থেকে প্রিটার্ম লেবারে পেশেন্ট চলে যায়। আচ্ছা, প্রি ম্যাচিউর বাচ্চার কয়েকটা কমন কমপ্লিকেশন বলেন তো। তখন বলে ম্যাডাম এখানে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে, সেরেব্রাল পালসি হতে পারে, ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমোরেজ হতে পারে, নেক্রোটাইজিং কোলাইটিস হতে পারে, হাইপারবিলিরুবিনিমিয়া হতে পারে, আর আর্লি অনসেট নিউনেটাল সেপসিস হতে পারে। সো এই হচ্ছে নিউবর্ন বাচ্চার কিছু কমন কমপ্লিকেশন। তাহলে এই জিনিসগুলো আপনাকে প্রিপেয়ার থাকতে হবে, ওগুলো ওখানে কোথায় কোথায় বের করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে পারে যেটা এফসিপিএস এর প্রশ্ন, যেটা আমরা যখন রেগুলার ব্যাচে বা ফাউন্ডেশন ব্যাচে এগুলো আলোচনা করি না। যে ধরেন একটা পেশেন্টের অনেক দিন ধরে প্রম, তার কি কমপ্লিকেশন হতে পারে, অনেক দিন ধরে, মানে 1 মাস ধরে প্রম, এরকম প্রমকে কি বলা হচ্ছে, ক্রনিক প্রম। তো বলবেন যে ম্যাডাম ক্রনিক প্রম হলে পেশেন্টদের পটার সিনড্রোম হয়, পালমোনারি হাইপোপ্লেসিয়া হয় বাচ্চার, এবং অ্যামনিওটিক ব্যান্ড সিনড্রোম হয়। এই জিনিসগুলো কি, এগুলো হচ্ছে হাই রিস্কে আছে। হ্যাঁ, পটার সিনড্রোম কি, পটার সিনড্রোম হচ্ছে ক্র্যানিওফেশিয়াল ডিফর্মিটি। কারণ প্রমের যে পানিটা মানে অ্যামনিওটিক ফ্লুইড যেটা, সেটা হচ্ছে কি করে, একটা কুশনিং ইফেক্ট করে কিন্তু বাচ্চাকে ইউট্রাইন কন্ট্রাকশন থেকে বাঁচিয়ে রাখে। তো যখন পানিটা কমে যায় তখন এখানে ক্র্যানিওফেশিয়াল ডিফর্মিটি হয় বাচ্চার, এটাকে বলা হয় পটার সিনড্রোম। আর অ্যামনিওটিক ব্যান্ড সিনড্রোম কি, অ্যামনিওটিক ব্যান্ড সিনড্রোম হচ্ছে যখন বাচ্চার হাত পা গুলো একদম সরাসরি ইউটেরাইন ওয়ালের সংস্পর্শে চলে আসবে, ইউটেরাস যেখানে যেখানে কন্ট্রাক্ট করছে সেখানে সেখানে হাত, লিম্ব এগুলো আটকে যাবে, ছোট ছোট স্ট্রাকচার গুলো বাচ্চার আটকে যাবে, ওগুলো গ্রো করতে পারবে না। তখন দেখে মনে হবে যে হাতটা কেউ কেটে দিয়েছে। এটাকে বলা হয় লিম্ব অ্যাম্পুটেশন, বা পাকে কেউ কেটে দিয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় অ্যামনিওটিক ব্যান্ড সিনড্রোম, পানি কমে যাওয়ার কারণে। সো এটা ক্রনিক প্রমে হবে, আপনার পেশেন্টের ক্ষেত্রে নাও হতে পারে। আচ্ছা, এখন আপনি কিভাবে এটা ডায়াগনোসিস করবেন। তো তখন আমরা কিভাবে প্রম ডায়াগনোসিস করব। তো আপনি বলবেন যে ম্যাডাম প্রম ডায়াগনোসিস করার জন্য আমার টিপিক্যাল হিস্ট্রি এবং এক্সামিনেশনই যথেষ্ট। হ্যাঁ, আপনি যদি টিপিক্যাল পেশেন্ট একটা হিস্ট্রি দেয়, যেমন আপনার পেশেন্ট একটা টিপিক্যাল হিস্ট্রি দিয়েছে, সাডেন গাশ অফ পারভেজাইনাল ওয়াটারি ডিসচার্জ, সো এটা একটা টিপিক্যাল হিস্ট্রি। এখন আপনি পার স্পেকুলাম করেন এবং দেখেন গাশ অফ ফ্লুইড লিকেজ থ্রু এক্সটার্নাল লস, তাহলে তো আপনার আর কিছু ডায়াগনোসিসের জন্য দরকার নেই। কিন্তু আপনাকে যদি এখন এটা করতে না দেয়, তখন আপনি বলুন যে মানে এটা করলে আমি 100% কনফার্ম হতাম, পার্সপেকুলামটা লাগবে ডায়াগনোসিসের জন্য। আচ্ছা, এখন আপনি পার্সপেকুলাম করেছেন কিন্তু গাশ অফ ফ্লুইড লিকেজ পাননি, কাশি দিলেও পাননি, কিন্তু ভ্যাজাইনাল পুলে আপনি ফ্লুইড পেয়েছেন, তখন কি করবেন।
হ্যাঁ, তখন আমরা কনফার্ম হওয়ার জন্য ডায়াগনোসিসের জন্য আমরা দুইটা ইনভেস্টিগেশন করতে পারি। একটা হচ্ছে অ্যামনিসিও রম টেস্ট, একটা হচ্ছে অ্যামনি ক্যাটার টেস্ট। অ্যামনি ক্যাটারটা খুবই অ্যাভেলেবেল, যেটা হচ্ছে লিটমাস পেপার টেস্ট। কি হবে ম্যাডাম, এখানে লাল লিটমাস পেপার, নীল হবে। কেন হবে? কারণ হচ্ছে এই ফ্লুইডটা অ্যালকালাইন। যদি এটা অ্যামনিওটিক ফ্লুইড হয়ে থাকে, এটা যদি ভেজানাল ফ্লুইড হতো তাহলে সেটা অ্যাসিডিক, সেটা কখনো কালার চেঞ্জ করতে পারতো না। কারণ আমরা জানি অ্যালকালি করে কালি, অ্যালকালি সবসময় অ্যালকালাইন জিনিস, যে কোনো, এটা হলুদ লিটমাস পেপার দেন, লাল লিটমাস পেপার দেন, কালচে হয়ে যাবে। তো এটা এর জন্য সেটা যদি অ্যামনিক্যাটার টেস্ট পজিটিভ হয় তার মানে এটা অ্যামনিওটিক ফ্লুইড। এটা ছাড়াও আমরা করতে পারি অ্যামনোসিও রম টেস্ট। কিভাবে করব ম্যাডাম? এটা একটা কিট আছে, কিটের মধ্যে যদি আমি অ্যামনিওটিক ফ্লুইড, এখান থেকে ফ্লুইড কালেক্ট করে আমি ফ্লুইডটা দেই এবং সেটা কালার চেঞ্জের মাধ্যমে, দাগের মাধ্যমে সেটা প্রকাশ পাবে। যদি এখানে একটা দাগ হয় তাহলে সেটা নট রাপচার অফ মেমব্রেন, যদি দুইটা দাগ হয় তাহলে রাপচার অফ মেমব্রেন। এখানে আমরা কি ডিটেক্ট করি ফ্লুইড থেকে ম্যাডাম? এখানে আমরা ফ্লুইড থেকে প্লাসেন্টাল আলফা মাইক্রোগ্লোবিউলিন 1 ডিটেক্ট করি। শেষ। এটা হচ্ছে ডায়াগনোসিস। আর কি ইনভেস্টিগেশন করতে চাও ম্যাডাম? আমি কিছু ইনভেস্টিগেশন করতে চাই টু টু ফাইন্ড আউট দ্য কমপ্লিকেশন, কিছু ইনভেস্টিগেশন করতে চাই টু ফাইন্ড আউট দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, কিছু ইনভেস্টিগেশন করতে চাই টু ফাইন্ড আউট দ্য কজ এবং ফর ম্যানেজমেন্ট পারপাস। যেমন ম্যাডাম, আমি কমপ্লিকেশন হচ্ছে কিনা সেটা বোঝার জন্য সিবিসি সিআরপি করতে চাই টু ডিটেক্ট কোরিওঅ্যামনিওনাইটিস। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বের করার জন্য আমি করতে চাই হচ্ছে ইউরিন আরএমই। কজ বের করার জন্য আমি করতে চাই হাইভেজানাল সোয়াব সিএস, ইউরিন সিএস। এবং পেশেন্টের ম্যানেজমেন্ট পারপাসের জন্য আমি ফিটাল ওয়েলবিং দেখার জন্য আমি আল্ট্রাসাউন্ড করতে চাই এবং অন্যান্য রুটিন ইনভেস্টিগেশন গুলো আমি চেক করে যদি সেগুলো না করা হয়ে থাকে সেগুলো আমি করতে চাই, যেমন আরবিএস, যেমন ব্লাড গ্রুপিং, যেমন হচ্ছে এইচবিএসএজি, এগুলো করতে চাই। সো এই হচ্ছে আপনার ইনভেস্টিগেশন। আচ্ছা, তারপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারি যে প্রমে আল্ট্রাসোনোগ্রাম করে আপনি কি দেখতে চান। সো প্রমে আল্ট্রাসোনোগ্রাম করে আমরা দেখতে চাই হচ্ছে গিয়ে সার্ভাইকাল লেন্থ, আমরা দেখতে চাই এফআই, আমরা দেখতে চাই প্লাসেন্টাল লোকেশন, বাচ্চার প্রেজেন্টেশন যেহেতু 32 সপ্তাহ, এবং কোনো গ্রস অ্যানোমালি আছে কিনা সেগুলো আমি চেক করতে চাই। কোনো দিন থার্ড ট্রাইমেস্টার আল্ট্রাসোনোগ্রামে বলবেন না ফিটাল হার্ট রেট দেখতে চাই বা ফিটাল ভায়াবিলিটি দেখতে চাই, কোনোদিনও বলবেন না। কারণ ফিটাল ভায়াবিলিটি দেখার জন্য আপনার আল্ট্রাসাউন্ড করার কোনো প্রয়োজন নেই, এটা আপনি পারাবডোমিনালি দেখতে পারেন। এগুলো হচ্ছে আমাদের কিছু এমন ভুল যেগুলোর জন্য ম্যাডাম একদম ক্যাট করে ধরে। আচ্ছা, এই যে আপনার পেশেন্টটা 32 উইকস প্রম, এটা কত পার্সেন্ট প্রিটার্ম লেবারে যেতে পারে? ঠিক এভাবে প্রশ্নগুলো করলো, কিন্তু আপনাকে যে বললো না ন্যাচারাল হিস্ট্রি অফ প্রিটার্ম প্রম বলো, হ্যাঁ, এভাবে করে ওয়াইড রেঞ্জে কোশ্চেন করে না। আচ্ছা, তো তখন আপনি বলবেন যে ম্যাডাম এটা এটা যেহেতু একটা প্রিটার্ম প্রম, এটা 35 to 50%, এটা 24 ঘন্টার মধ্যে লেবারে চলে যেতে পারে। 70% 72 আওয়ার্স এর মধ্যে লেবারে যেতে পারে এবং 90% 2 সপ্তাহের মধ্যে লেবারে যেতে পারে। এই হচ্ছে এই পেশেন্টের জন্য প্রিটার্ম লেবারে। এটা প্রথম টিচারের প্রশ্ন শেষ। এবার আসবে পরের জন। পরের জন আপনাকে জিজ্ঞাসা করবে হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস। আচ্ছা, যখন আপনাকে এটা বলবে সবসময় আপনি মনে রাখবেন আপনার পেশেন্টের ম্যানেজমেন্ট হবে আইদার এটা এক্সপেক্টেড ম্যানেজমেন্ট অথবা অ্যাক্টিভ ইন্টারফারেন্স। এটা যদি এক্সপেক্টেড ম্যানেজমেন্ট হয় জেনারেল ম্যানেজমেন্ট, স্পেসিফিক ম্যানেজমেন্ট, ফলো আপ, অবস্ট্রেটিক ম্যানেজমেন্ট। এই সিরিয়ালটা কখনো ভুলবেন না, এটা ভুললে আপনি সুন্দর করে উত্তর দিতে পারবেন। এখন আপনার এই পেশেন্ট সেকেন্ড গ্র্যাভিডা, 32 উইকস প্রেগনেন্সি, প্রিটার্ম প্রি লেবার রাপচার অফ দ্য মেমব্রেন, আপনি তো নিশ্চয়ই ডেলিভারি করায় ফেলবেন না, তার মানে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট দিচ্ছেন না, এক্সপেক্টেন্ট দিচ্ছেন। এটা কিভাবে শুরু করবেন? এই পেশেন্টের বলতে হবে, একদম স্পেসিফিক্যালি উনার বলতে হবে। তখন বলবেন যে ম্যাডাম অ্যাজ মাই পেশেন্ট ইজ সেকেন্ড গ্র্যাভিডা, only 32 weeks, now maternal condition is stable, fetal condition is good, and patient is in a tertiary healthcare hospital with all the facility to manage this case, so I want to go for expectant management. এটা হবে আপনার কথা বলার শুরু, আপনি সূচনা করে দিলেন যে এখন আমি এভাবে কথা বলবো। তখন ওই জিজ্ঞাসা করলো যে এক্সপেক্টেড ম্যানেজমেন্ট কি দিবা, তখন আপনি এইভাবে বলবেন না যে ম্যাডাম জেনারেল ম্যানেজমেন্ট এটা দিব, স্পেসিফিক ম্যানেজমেন্ট এটা দিব, এইভাবে বলবেন না, তাহলে এটা একদম বাচ্চাদের মতো শোনায়। কিন্তু আপনি ওই সিরিয়ালটা মেনটেন করবেন। আপনি বলবেন যে ম্যাডাম এট ফার্স্ট আই উইল কাউন্সিল দ্য পেশেন্ট রিগার্ডিং ডায়াগনোসিস, প্রগনোসিস, নিড ফর এনআইসিইউ and total cost. Then I will also connect with neonatologist as for availability of in ICU
as patient is only 32 weeks pregnant, and I will give psychological support to the patient and advise the patient to wear sterile vulval pad, and I will ensure patient with bed rest with bathroom privilege. Then we will provide the patient with some drugs. At first antibiotic. তো অ্যান্টিবায়োটিকটা আপনি নাইস গাইডলাইন অনুযায়ী বলতে পারেন, যেটা আমাদের ওজিএসবি গাইডলাইনে আছে। সেখানে আছে ইনজেকশন অ্যাম্পিসিলিন 2 গ্রাম IV 6 hourly for 48 hours, followed by capsule amoxicillin 500 milligram TDS plus capsule erythromycin 250 milligram QDS 10 days or up to delivery, which one is sooner. এখন আপনি যদি মনে করেন আপু আমি আরসিওজিটা বলবো, এটা কিন্তু ম্যাডামরা শুনতে খুব অভ্যস্ত না। আরসিওজি শুধু ওরাল ওষুধ দেয়। ক্যাপসুল ইরাথ্রোমাইসিন 250 milligram QDS for 10 days or up to delivery, which one is sooner. এটা হচ্ছে আরসিওজি, শুধু ক্যাপসুল ইরাথ্রোমাইসিন দেয়, কোনো ইনজেক্টেবলও না, অ্যামোক্সিসিলিনও না। তো এটা আপনি যে আপনার ইচ্ছা, আপনি যেটা বলেন। আমি হলে নাইস গাইডলাইনটা বলতাম, যেটা আমরা এখানে বেশি প্র্যাকটিস করেছি। এটা যদি কোরিয়া অ্যামনোরাইটিস হতো তাহলে আপনি কি অ্যান্টিবায়োটিক দিতেন? ম্যাডাম কোরিয়া অ্যামনোরাইটিস হলে এখানে আমাকে ট্রিপল অ্যান্টিবায়োটিক দিতে হতো, অর্থাৎ অ্যাম্পিসিলিন, জেন্টামাইসিন, মেট্রোনিডাজল। ডোজ ওজিএসবি গাইডলাইনে আছে অ্যাম্পিসিলিন 2 গ্রাম IV 6 hourly, জেন্টামাইসিন 5 milligram per kg daily, মেট্রোনিডাজল 500 milligram TDS। আর কি দিতেন ম্যাডাম? আমি পেশেন্টকে স্টেরয়েড দিতাম ফর ফিটাল লাং ম্যাচুরিটি। কি দিতেন ম্যাডাম? এটা আমি ডেক্সামিথাজোনও দিতে পারি, বিটামিথাজোনও দিতে পারি। কোনটা বেটার? বেটা অলওয়েজ বেটার। সো বেটামিথাজোন 12 milligram 24 hours apart 2 doses, or ডেক্সামিথাজোন 6 milligram 12 hours apart 4 doses। আচ্ছা, এটা কতদিন পর্যন্ত আমরা স্টেরয়েড দিতে পারি ম্যাডাম? ইট মে গিভ আপ টু 34 weeks বাট মে কনসিডার আপ টু 36 weeks। এটাই আরসিওজিতে এটাই লেখা আছে। আচ্ছা, এখানে আপনি কোনো ম্যাক্সালফ, আচ্ছা ম্যাক্সালফের কথাটা আমি পরে আসি। আচ্ছা, এরপরে দিতাম, এন্ড দেন উই উইল ফলো আপ দ্য পেশেন্ট অ্যাকর্ডিং টু প্রম্পট চার্ট। তো ম্যাডাম বলতো হোয়াট ইজ প্রম্পট চার্ট? প্রম্পট চার্টের কম্পোনেন্ট কি ম্যাডাম? এখানে ম্যাটার্নাল 4টা কম্পোনেন্ট, ফিটাল 1টা কম্পোনেন্ট। ম্যাটার্নাল 4টা হচ্ছে টেম্পারেচার, পালস, ইউট্রাইন টেন্ডারনেস, পালস মেলিং, ভ্যাজানাল ডিসচার্জ। এটা কতক্ষণ পর পর মনিটর করতেন ম্যাডাম? 4 hourly মনিটর করব। আর ফিটাল হার্ট রেট, ফিটাল কম্পোনেন্ট একটা, সেটা হচ্ছে ফিটাল হার্ট রেট। সো আই উইল মনিটর দ্য পেশেন্ট অ্যাকর্ডিং টু প্রম্পট চার্ট। এটা আলাদা নামই আছে। এটা হচ্ছে ক্লিনিক্যাল। আর কি কি ইনভেস্টিগেশন আমরা পেশেন্টকে ল্যাবরেটরি মনিটর করতাম? সেটা হচ্ছে এভরি অল্টারনেট ডেতে আমরা সিবিসি এবং সিআরপি করব, একদিন পর পর। দেন হচ্ছে টুয়াইস উইকলি আমরা করব হাই ভ্যাজাইনাল সোয়াব সিএস এবং ইউরিন সিএস। ইফ পেশেন্ট কমপ্লেন লেস ফিটাল মুভমেন্ট দেন সিটিজি, অ্যান্ড 2 to 3 উইকলি আল্ট্রাসাউন্ড। এটা হচ্ছে আমাদের ল্যাবরেটরি মনিটরিং। এরপরে অবস্টেট্রিক ম্যানেজমেন্ট আসবে। ম্যাডাম জিজ্ঞেস করবে, সো হাউ লং ইউ ওয়ান্ট টু কন্টিনিউ উইথ দ্য প্রেগনেন্সি? তাহলে আপনি বলবেন যে টাইম অফ ডেলিভারি I will try to continue the pregnancy up to 36 weeks but may need early termination। আচ্ছা, প্লেস অফ ডেলিভারি ভাবে জিজ্ঞাসা করে না। মোড অফ ডেলিভারি, পেশেন্টের যেহেতু আগে ভ্যাজানাল ডেলিভারি অবশ্যই প্রেফার্ড। আর আর এই তো কেয়ার ডিউরিং লেবার আলাদা, যদি ম্যাডাম বলে যে লেবারের সময় আলাদা কি কেয়ার করতে হবে, যে ম্যাডাম ও যেহেতু প্রম পেশেন্ট, সেপসিস হওয়ার সম্ভাবনা বেশি, সুতরাং স্ট্রিক্ট অ্যাসেপসিস মেনটেন করতে হবে ডিউরিং লেবার এন্ড অলসো ইন দা পিউরপেরিয়াম। And there is chance of recurrence, 30 সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে প্রম রিকার করার চান্স আছে? জি আছে, প্রম রিকার হয়। কত পার্সেন্টেজ এগুলো জানা যায়নি। আচ্ছা, পেশেন্টের যদি কোরিও হয় তখনও কি আপনি 36 পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন? না ম্যাডাম, যদি কোরিও হয় দেন উই নিড টু টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি ইরেসপেক্টিভ অফ জেস্টেশনাল এজ। আচ্ছা, এই পেশেন্টকে কি আপনি ম্যাক্সালফ দিতে চান? আচ্ছা, ম্যাক্সালফ ফর ফিটাল নিউরো প্রোটেকশন না, এই পেশেন্টে আমরা ম্যাক্সালফ দিব না। ম্যাক্সালফ অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু আরসিওজি আমাদেরকে ম্যাক্সালফ দিতে হয় 30 সপ্তাহের কম। দত্তে আছে লেস দেন 32 উইকস, কিন্তু যদি আপনি আরসিওজিতে যান, আরসিওজি আছে লেস দেন 30 উইকস। এখানে ম্যাক্সালফের কি ভূমিকা বলবেন ম্যাডাম? এখানে ম্যাক্সালফের যদি ধরেন আপনার পেশেন্টটা 30 সপ্তাহ হতো বা 30 সপ্তাহ কম হতো, আপনি ম্যাক্সালফ দিতে চান, ম্যাক্সালফের এখানে ভূমিকা কি বলবেন ম্যাডাম? ম্যাক্সালফ অ্যাক্টস অ্যাজ ফিটাল নিউরো প্রোটেক্টর। কি করে? কারণ ম্যাডাম প্রিটার্ম বাচ্চাদের যে ব্রেইনের ব্লাড ভেসেল সেগুলো খুব ফ্র্যাজাইল থাকে, যে কারণে এগুলো অল্প স্ট্রেসে, ডেলিভারির অল্প স্ট্রেসে সেগুলো রাপচার হয়ে যায় এবং জায়গায় জায়গায় এরিয়াজ অফ ইনফ্রাকশন হয় এবং সেরেব্রাল পালসি ডেভেলপ করে।
আপনি যদি ম্যাক্সার্ভ দেয় তাহলে ম্যাক্সার্ভ কি করবে, ম্যাক্সার্ভ ইনক্রিজ দ্য স্ট্যাবিলিটি অফ দ্য ব্লাড ভেসেল এবং বাই ডিক্রিজিং ফ্র্যাজিলিটি, হ্যাঁ, ফ্র্যাজিলিটিটা কমায়, স্ট্যাবিলিটিটা বাড়ায়। আচ্ছা, ম্যাক্সার্ভ আপনি কোন ডোজে দেন? ম্যাক্সার্ভ আমরা যেই ডোজ আমরা প্রি এক্লাম্পসিয়াতে দেই, সিমিলার ডোজ 4 গ্রাম স্ট্যাগ ফলোড বাই 1 গ্রাম পার আওয়ার ফর 24 আওয়ার। আপনার এই পেশেন্টের ক্ষেত্রে ম্যাক্সার্ভ দেওয়ার প্রয়োজন আছে? বলবেন না ম্যাডাম, ম্যাক্সার্ভ আমরা সাধারণত দেই 30 সপ্তাহের চেয়ে কম, আপ টু 32 সপ্তাহ পর্যন্ত আমরা কন্টিনিউ মানে কনসিডার করতে পারি। এবং পেশেন্ট হয় অ্যাক্টিভ লেবারে থাকতে হবে অথবা 24 আওয়ারের মধ্যে প্ল্যান্ড ডেলিভারি থাকতে হবে, তখন আমরা ম্যাক্সার্ভ দিই। তাহলে ম্যাক্সার্ভ আপনাকে দিতে হবে 30 সপ্তাহের কম উইথ অ্যাক্টিভ লেবার, অথবা 30 সপ্তাহের কম যে পেশেন্টের 24 আওয়ার্স এর মধ্যে ডেলিভারি প্ল্যান করা হচ্ছে তাকে। সো আমার পেশেন্টের ক্ষেত্রে আমি রেকমেন্ড করতে চাই না। আপনার পেশেন্টকে টোকোলাইটিক্স দিবেন। ইউজুয়ালি প্রমে আমরা টোকোলাইটিক্স দেই না, কারণ হচ্ছে এখানে চান্স অফ কোরিওঅ্যামনিওনাইটিস বেড়ে যায়। কারণ আমরা চাই যে প্রম অ্যান্টিবায়োটিক পেয়ে ডেলিভারি হয়ে যায়। আপনি যত টোকোলাইটিস দিয়ে এটাকে ইউটেরাসে হোল্ড করে রাখতে চাইবেন, তত এটার কোরিওঅ্যামনিওনাইটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের পড়া। তাহলে আপনারা নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পেরেছেন যে একটা কেসের সাথে জেনারেল পড়াশোনার কতটুকু পার্থক্য। কেসে আপনাকে খুবই স্পেসিফিক্যালি পড়তে হবে। প্রম রিলেটেড এর থেকে বাইরে আপনাদের কোনো প্রশ্ন লাগবে না। আপনারা যদি প্রম কেউ দত্তের বাহিরে অন্য কোনো বই থেকে পড়তে চান, যে আমি গ্রিন টপ গাইডলাইন পড়বো, তাহলে আপনার গ্রিন টপ গাইডলাইন 73 মানে 73 এখানে আছে, সেখান থেকেও পড়তে পারেন। কোনো প্রশ্ন আছে কিনা বল। আপু কোরিওঅ্যামনিওনাইটিস তো আমরা স্টেরয়েড দিব তাই না, বললেন তো? কোরিয়া আমরা স্টেরয়েড দিব, হ্যাঁ, বাট কোরিওঅ্যামনিওনাইটিস কিন্তু স্টেরয়েড কিন্তু আপনার যেটা করে সেটা হচ্ছে ফ্লেয়ার আপ করে। কোনো ইনফেকশন থাকলে ইনফেকশনকে কিন্তু কোরিওঅ্যামনিওনাইটিস ফ্লেয়ার আপ করে। হ্যাঁ, তো তখন আপনি এভাবে বলতে পারেন যে মে কনসিডার যেহেতু উইকস কম থাকে, তাহলে তো আপনি রিস্ক বেনিফিট হিসাব করে আপনি দিতে পারেন। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? এখন আপনারা প্রমের কেসটা এভাবে করে জানলেন। এখন আপনাদের নেক্সট কাজ হচ্ছে এই কেসটাকে খাতায় পুরোটা লেখার পরে আপনারা ওয়ার্ডের মধ্যে প্রমের কেস খুঁজে বের করা এবং সেটা ঠিক এই ম্যানারে হিস্ট্রিটা নেয়া এবং একজন একজনের কাছে প্রেজেন্ট করা। এর বাহিরে প্রম থেকে আপনাদেরকে কোনো প্রশ্ন করব। বলেন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আপু এই অনেক সময় দেখা যায় যে পেশেন্ট খুব লো সোশিও ইকোনমিক কন্ডিশন যদি থাকে, সেটা তো আমরা কেসে বলি, তো হুম। কজের মধ্যে তো এটা আনা যাবে না। কজে আমি বলবো যে আমি কোনো কজ, ওইটা তো আমার কোনো কজ হবে না, রিস্ক ফ্যাক্টর হতে পারে কিন্তু কজ তো হবে না ওর সোশিও ইকোনমিক কন্ডিশনটা। এখন যেটা ব্যাপার হচ্ছে, এখন কিন্তু লো সোশিওইকোনমিক কন্ডিশন কথাটাও বলে না। হ্যাঁ, এখন যুগ তো অনেক চেঞ্জ হয়ে গেছে না, রেসপেক্টফুল ম্যাটারনিটি কেয়ার আসছে। আপনি একজন খুব গরিব হলেও তাকে আপনি গরিব বলতে পারবেন না। কাপড় চোপড়ে আপনার কাছে গরিব মনে হচ্ছে, হ্যাঁ, তাও আপনি সেটা বলতে পারবেন না। এখন যেটা বলে কিন্তু লো ইনকাম গ্রুপ বলে, হ্যাঁ, তাও কিন্তু লো সোশিওইকোনমিক কন্ডিশন টার্মটা কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটা লো আমরা শুনতে ইনকাম শুনতে গ্রুপই বললাম আপু, হ্যাঁ ঠিক আছে। তো এটা কি আসবে কজে? এটা এটা একটা কারণ অনেক ঘুরিয়ে পেঁচিয়ে হতে পারে, যে লো ইনকাম গ্রুপ মানে সে ম্যালনারিশ মানে তার প্রোটিন কন্টেন্ট কম হচ্ছে। প্রোটিন কন্টেন্ট কম হলে স্বাভাবিকভাবে কোলাজেন এবং হচ্ছে আপনার যে মেমব্রেনের স্ট্যাবিলিটি এটা কম হবে, সে হিসেবে তার হতে পারে। বা যারা লো ইনকাম গ্রুপ ফ্যামিলি, তারা সেরকম স্টেরিলিটি মেনটেন করতে পারে না, এইটার থেকে তাদের চান্স অফ ইনফেকশন বেশি হয়। তো এটা অনেক ঘুরায় পেঁচায় কারণ, কত বড় লোকদের প্রবলেম হচ্ছে তাই না, কত পয়সাওয়ালাদের প্রবলেম হচ্ছে, তাই তাদের কেন হচ্ছে? হ্যাঁ, সো এটা অনেক নিচের একটা কারণ। হ্যাঁ, এটা আনকমন কারণ নিয়ে বা যেটা আসলে সব ক্ষেত্রে খাটে না। আপনি আপনার আশেপাশে দেখলে আপনি দেখবেন কত বড় লোক পেশেন্টদের প্রবলেম হচ্ছে। হ্যাঁ, অনেক পয়সাওয়ালা স্কয়ার হাসপাতালে কত প্রবলেম কেস ভর্তি। হ্যাঁ, তাহলে ওদের কিভাবে প্রবলেম হলো? সো প্রবলেমের ক্ষেত্রে হ্যাঁ, লো ইনকাম গ্রুপ, লো সোশিওইকোনমিক কন্ডিশন, ম্যালনিউট্রিশন এগুলো কারণ, কিন্তু সব কারণ তো আপনি এইসব কারণ আসলে কিভাবে বের হয় আপু? এটা হচ্ছে ওই যে যখন সব স্টাডি করা হয়, তখন স্টাডির অনেকগুলো কারণ বের হয়।
কোনোটা থাকে 30% পেশেন্টের পাওয়া গেছে, কোনোটা 20%, কোনোটা 10%, কোনোটা 1%-এর পাওয়া গেছে। হ্যাঁ, তখন সবগুলো মিলে কিন্তু কারণ হয়। কিন্তু আপনাকে কেসের সময় খুব কমন কারণকে এমফাসিস দিতে হবে, কমন কারণটাকে বলতে হবে। আনকমন কেস কখনোই আনকমন জিনিস না, ঠিক আছে? এটা আনারই দরকার। হ্যাঁ, যদি আপনাকে ম্যাডাম ধরেন আপনার কাছ থেকে উনি গুতায় জিজ্ঞেস করলো যে পেশেন্ট কে দেখে তো মনে হচ্ছে পেশেন্টের সোশিওইকোনমিক কন্ডিশন ভালো না, তার সাথে কি প্রমের কোনো লিঙ্ক থাকতে পারে কিনা, হ্যাঁ তখন আপনি বলতে জি ম্যাডাম এটা লিঙ্ক থাকতে পারে। পেশেন্টের যেহেতু এইসব পেশেন্ট ম্যালনারিশড হয়, তাদের চান্স অফ ইনফেকশন বেশি হয়, সেখান থেকে প্রম হতে পারে। এভাবে আপনি বলতে পারেন। কিন্তু হঠাৎ করে এটাকে ম্যাডাম ওনাকে দেখে গরিব মনে হচ্ছে, ওনার হতে পারে, হ্যাঁ এটা এটা আনার দরকার নেই। হ্যাঁ, এটা কি হয়, এটা রেসপেক্টফুল পরিবেশটা নষ্ট হয়, কারণ এটা কোনো অবভিয়াস কারণ না। হ্যাঁ, ঠিক আছে আপু? আপু, হ্যাঁ বল। যদি বলে প্রমের গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনোসিস করো, গোল্ডেন স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস, তাহলে এমনি টিপিক্যাল এক্সামিনেশন, টিপিক্যাল হিস্ট্রি অ্যান্ড পার্সপেকুলাম এক্সামিনেশন, এই দুটো হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড 100% কনফার্মেটরি টু প্রম। হিস্ট্রি অ্যামনেশিয়া এন্ড রম টেস্ট, ওটা না, আপু যদি এগুলো টেস্ট গোল্ড করি? গোল্ড স্ট্যান্ডার্ড একটাই, একটা হচ্ছে টিপিক্যাল হিস্ট্রি প্লাস পার্সপেকুলাম এক্সামিনেশনে আপনি গাশ অফ ফ্লুইড লিকেজ পাইলেন, তাহলে এটা গোল্ড স্ট্যান্ডার্ড। গোল্ড স্ট্যান্ডার্ড মানে হচ্ছে যেটা 100% কনফার্মেটরি। হ্যাঁ, বা সবচেয়ে আপনাকে পেশেন্ট বললো ঝমঝম করে পানি ভাঙছে, আপনি স্পেকুলাম ঢুকায় দেখলেন যে গাছ গাছ করে এক্সটার্নাল অস দিয়ে ফ্লুইড আসছে, এরপর এটা প্রম ছাড়া আর কি হতে পারে? এটা তো আর ব্লাডার না, এটা তো আর রেকটাম না যে অন্য কোথা থেকে পানি আসছে। হ্যাঁ, সো এটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ফর ডায়াগনোসিস, টিপিক্যাল হিস্ট্রি প্লাস পার্সপেকুলাম এক্সামিনেশনে গাশ অফ ফ্লুইড লিকেজ থ্রু এক্সটার্নাল লস বা অ্যাক্টিভ লিকেজ থ্রু এক্সটার্নাল লস। আপু, যদি ওগুলো পারভেজনাল এক্সামিনেশন যে আমরা বলি অবস কেসে, যে ইন্সপেকশন করলাম আমরা পার্সপেকুলাম করলাম, পারভেজনাল এক্সামিনেশনের তো পার্ট আমরা অনেকগুলো বলি, আর তারপর বললাম এটাকে যে আপনি লাস্টে বললাম পেলভিক এক্সামিনেশনের একটা অংশ হচ্ছে পারভেজাইনাল। পেলভিক এক্সামিনেশনের মধ্যে ইন্সপেকশন আছে, বাইমেনুয়াল আছে, পার্সপেকুলাম আছে, এবং হচ্ছে আপনার রেক্টোভেজাইনাল আছে, এবং ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন আছে। সো এটাকে আপনি পিভি না বলে আপনি বলবেন পেলভিক এক্সামিনেশন, অন পেলভিক এক্সামিনেশন। হ্যাঁ, পিভি বা যেটা মানে গাইনিতে বাইমেনুয়াল অথবা অপসে পিভি, পিভি ইজ এ পার্ট অফ পেলভিক এক্সামিনেশন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি আপু। আচ্ছা, এখন আমরা এপিএইচ শুরু করি। হ্যাঁ, এপিএইচ থেকে আপনাদের কেস আসবে প্লাসেন্টা প্রিভিয়া, কখনোই অ্যাব্রাপশিও না। কিন্তু এপিএইচ কেসটা আপনাকে এমন ভাবে বলতে হবে যেন আপনি সবগুলো থেকে অ্যাব্রাপশিওর প্লাসেন্টাকে এক্সক্লুড করে দিচ্ছেন, এটা অ্যাব্রাপশিওর যে প্লাসেন্টা না সেই পয়েন্টগুলো আপনাকে আনতে হচ্ছে, তাহলেই এটা বোঝা যাবে যে ইটস এ ট্রু প্লাসেন্টা প্রিভিয়া। কিন্তু এই পেশেন্টের হিস্ট্রিতে ডায়াগনোসিস বলার সময় আপনি কখনো প্লাসেন্টা প্রিভিয়া বলতে পারবেন না, কারণ হচ্ছে আপনার কাছে কোনো আল্ট্রাসাউন্ড রিপোর্ট নাই, আপনাকে এপিএইচই বলতে হবে। কিন্তু আপনি এমন ভাবে জিনিসটা বলবেন যেন এটা প্লাসেন্টা প্রিভিয়াই বোঝা যায়। ঠিক আছে, এটা আগে প্রথমে বুঝেন। হ্যাঁ, আপনি পরীক্ষার হলে পেশেন্টের পাশে দাঁড়িয়ে আপনি কখনোই বলতে পারবেন না এটা প্লাসেন্টা প্রিভিয়া, কোনোদিন বলতে পারবেন? বলেন। আচ্ছা, তাহলে আমরা আসি এপিএইচ এ। তাহলে আমরা এপিএইচ টা বলবো হচ্ছে কিভাবে বলবো হচ্ছে এপিএইচ এ বলবো ডায়াগনোসিস এর ক্ষেত্রে, কিন্তু এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের এমন ভাবে বলতে হবে যেন অ্যাব্রাপশিওটা এক্সক্লুড হয়। তা এইটা আপনারা যদি কোনো বই থেকে পড়তে চান, এটা আপনি দত্ত থেকেও পড়তে পারেন, দত্ত এনাফ, এটা খুবই সুন্দর দেয়া আছে দত্ত, এপিএইচ টা অনেক ভালো আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনি কোনো গাইডলাইন থেকে পড়বেন, হ্যাঁ এখানে আমি গাইডলাইন থেকে কিছু জিনিস বলবো, সেটা হচ্ছে 27A
2018-তে এটার মডিফিকেশন এসেছে এপিএইচ এর গ্রিন টপ গাইডলাইন 27-এর এ তে আছে, এবং হচ্ছে 63-তে আছে, 63 এবং 27A। এই দুইটাতে এপিএইচ এবং প্লাসেন্টা এক্সট্রা স্পেকট্রাম সম্পর্কে আলোচনা করা আছে। এখন আমরা চলে আসি এই একটা এপিএইচ কেস আমরা কিভাবে প্রেজেন্ট করব। মিসেস রেবেকা 30 ইয়ার্স ওল্ড, প্যারা 1, 30 ইয়ার্স বা একটু বেশি হবে, প্যারা 1 সিজারিয়ান সেকশন, housewife of middle socioeconomic condition, hailing from Narayanganj, got admitted in this hospital at her 32 weeks pregnancy with the chief complaints of recurrent episode of pervaginal bleeding for 1 month. According to the statement of the patient, she was a regularly menstruating woman with average flow and duration. Her last menstrual period was 1st January 2025. Accordingly, her EDT will be 8th October 2025. Pregnancy also dated by early ultrasound scan. It was her planned pregnancy. She was on regular antenatal checkup and was duly immunized against tetanus. Her pregnancy was uneventful till 28 weeks pregnancy. Then she noticed, এখন 32, 28 পর্যন্ত ভালো ছিল। Then she noticed a recurrent episode of pervaginal bleeding for the last 1 month, which is scanty in amount, painless, bright red in color, occurred for 3 occasions, and last episode occurred 2 days back. তাহলে আমরা বলেছি এটা স্ক্যান্টি ইন অ্যামাউন্ট, ব্রাইট রেড ইন কালার, পেইনলেস 3 বার হয়েছিল এবং লাস্ট বার হয়েছে 2 দিন আগে। Patient gave no history of any trauma or abdominal pain. এটা হলে অ্যাব্রাপসিও বোঝা যেত, ট্রমা or abdominal pain। ঠিক আছে, এবার আসি আমরা রিগার্ডিং obstetric history. She is married for 4 years, mother of 1 child, delivered by cesarean section due to breech presentation or due to fetal distress, and give no history of MR or DNC, and give no history of similar feature in her previous pregnancy. She is normotensive, non-diabetic, non-smoker, and her bowel and bladder movement is normal. Regarding with due consent and maintaining adequate privacy, I examined the patient, found her anxious but cooperative with average body build and nutrition. Patient mildly anemic, non-icteric, non-edematous, her pulse 76 beats per minute, blood pressure 110/70 millimeter mercury, temperature 98.4 degree Fahrenheit, and respiratory rate 18 beats per minute. Her first thyroid gland not enlarged, and breast shows normal pregnancy changes. And on first and second, on auscultation, her first and second heart sound is audible in all 4 areas. There is no added sound, and breath sound is vesicular over both lung field. There is no added sound. এটা হচ্ছে the general examination, একদম নর্মাল একটা general examination, কারণ আপনি বলেই দিয়েছেন যে স্ক্যান্টি ব্লিডিং হচ্ছে। On per abdominal examination, abdomen uniformly enlarged with trigravidarum linea nigra. On palpation, uterus soft, relaxed, non-tender. Symphysiofundal height 32 centimeter. There is a single fetus with longitudinal lie and cephalic presentation. Amniotic fluid seems to be adequate. On auscultation, fetal heart rate 144 beats per minute, which is regular. On pelvic examination, only inspection was done. Vulval pad soaked with fresh blood, which is scanty in amount. অথবা আপনি পেতে পারেন vulval pad is dry. So from history and clinical examination, my professional diagnosis, this is a case of second gravida, 32 weeks pregnancy with history of 1 cesarean section with antepartum hemorrhage. আচ্ছা, তখন ম্যাডাম আপনাকে জিজ্ঞাসা করতে পারে, এখানে প্রত্যেকটা অংশে আপনাকে প্রশ্ন করার আছে। আপনি যতগুলো কথা বললেন, এখানে কতগুলো প্রশ্ন আছে এখন দেখেন। প্রথমে বলবে যে এটাকে আপনি এপিএইচ বলেছেন, এখানে এপিএইচ এর কোন কারণটা আপনার কাছে মনে হচ্ছে? তো আপনি বলবেন ম্যাডাম আমার পেশেন্টের হিস্ট্রি শুনে এবং এক্সামিনেশন করে আমার কাছে মনে হচ্ছে এটা প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে। এখন আপনি যদি রেজিস্ট্রারের কাছ থেকে শুনেও থাকেন যে এটা প্লাসেন্টা প্রিভিয়া, তারপরও এটা পরীক্ষার হলে বলতে পারবেন না আনলেস আপনার কাছে আলট্রাসোনোগ্রাফ
দিয়ে কনফার্মেশন আছে, তাহলে আপনি বলতে হবে যে ম্যাডাম আমার কাছে এটা এপিএইচ, কিন্তু এটা আমার কাছে প্লাসেন্টা প্রিভিয়া বলে মনে হচ্ছে। কেন আপনার কাছে প্লাসেন্টা প্রিভিয়া মনে হচ্ছে? পয়েন্ট ফেভার ইউর ডায়াগনোসিস। তখন আপনি চলে যাবেন একদম হিস্ট্রি থেকে। আপনি হিস্ট্রিতে বলেছেন পেশেন্টের একটা সিজারিয়ান সেকশন, কারণ সিজারিয়ান সেকশন ইজ এ রিস্ক ফ্যাক্টর ফর প্লাসেন্টা প্রিভিয়া। সো ম্যাডাম পেশেন্টের হিস্ট্রিতে তার একটা প্রিভিয়াস সিজারিয়ান সেকশন আছে। পেশেন্টের কমপ্লেইনের মধ্যে পেশেন্ট বলেছে তার রিকারেন্ট এপিসোড অফ পারভেজানাল ব্লিডিং, স্ক্যান্ট ইন অ্যামাউন্ট, ফ্রেশ ইন কালার অ্যান্ড পেইনলেস, এবং পেশেন্ট কোনো ট্রমা, পেশেন্ট গেভ নো হিস্ট্রি অফ ট্রমা অর অ্যাবডোমিনাল পেইন। And আমি যখন এক্সামিনেশন করেছি, her vital sign correspond with her bleeding, her vitals correspond with her bleeding, এবং পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে আমি পালপেশনে সিম্প্যাশিও ফান্ডাল হাইট correspond with the week of gestation, এবং পালপেশনে অন পালপেশন uterus was soft, relaxed, non-tender, and fetal heart rate was good or present. সো আমার কাছে মনে হয়েছে এটা প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে, বাট আই নিড টু ডু ইনভেস্টিগেশন টু রিচ মাই ডায়াগনোসিস। এটা হচ্ছে আপনার পয়েন্ট ফেভার ইউর ডায়াগনোসিস, এটা আপনার প্রথম প্রশ্ন। আচ্ছা, এরপরে জিজ্ঞাসা করবে এই যে আপনি বলেছেন পেশেন্ট একটা সিজার আছে, সেজন্য তার এটা প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে। সিজারের সাথে প্লাসেন্টা প্রিভিয়ার কি সম্পর্ক? এইভাবে করে আপনাকে প্রশ্নগুলো করবে। তো সিজারের সাথে যে সম্পর্ক, ডিএনসির সাথে সে সম্পর্ক, অ্যাডভান্স ম্যাটারনাল এজের সাথে সে সম্পর্ক। আপনার পেশেন্টের বয়স 30, আপনার পেশেন্টের বয়স যদি 35-এর বেশি হতো, এটাও আপনার জন্য একটা রিস্ক ফ্যাক্টর হতো। ডিএনসি তার নাই থাকলে সেটাও রিস্ক ফ্যাক্টর হতো। তিনোটার একই কারণ কি হয়, এগুলোতে ইউটেরাসের মানে একটা ইনজুরি হয়। দিস ইনজুরি ইজ হিলড বাই ফাইব্রোসিস। বয়স হতে হতে ইউটেরাসের ভেতরে ইনজুরি হয়, মানে ইউটেরাসের ফাইব্রাস টিস্যুর পরিমাণ বেড়ে যায়। আপনি সিজার করেন, ডিএনসি করেন, সেখানে একটা ইনজুরি হয়েছে, সেটাতে ফাইব্রাস টিস্যু বেড়ে যাবে। সো যে কোনো বয়স বাড়ার সাথে সাথে অথবা ডিএনসি করলে অথবা সিজার করলে ইউটেরাসের মধ্যে ফাইব্রাস টিস্যুর পরিমাণ বেড়ে যায়। ডিউ টু ফাইব্রোসিস ইট হ্যাম্পার্স মাইগ্রেশন অফ প্লাসেন্টা, ইট হ্যাম্পার্স মাইগ্রেশন, প্লাসেন্টাল মাইগ্রেশন। আচ্ছা, তখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে হোয়াট ইজ প্লাসেন্টাল মাইগ্রেশন। হ্যাঁ, তখন ম্যাডাম প্লাসেন্টাল মাইগ্রেশন ইজ এ মিসনোমার, ইট অকার্স অ্যাজ এ ফর্মেশন অফ লোয়ার ইউটেরাইন সেগমেন্ট and also for tropotrophism. That means there is a tendency of placenta to grow towards fundus. এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, তাহলে এখানে আপনার কোশ্চেন গুলো হয়ে গেল। আচ্ছা, এরপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি বলেছেন যে পেশেন্টের রিকারেন্ট ব্লিডিং হয়, ফ্রেশ ব্লিডিং হয়, পেইনলেস হয়, এবং পেশেন্টের যেটা কি ব্রাইট রেড ইন কালার হয়, এই জিনিসগুলো কেন হচ্ছে? এই প্রত্যেকটা কেন 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 উত্তর দিতে হবে। আচ্ছা, প্রথমত হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়াতে ব্লিডিং কেন হচ্ছে? প্লাসেন্টা প্রিভিয়াতে ব্লিডিং হচ্ছে কারণ প্লাসেন্টাটা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে, এখন যখন লোয়ার ইউটেরাইন সেগমেন্ট তৈরি হয়, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট যখন যেভাবে এক্সপান্ড হয়, প্লাসেন্টা কিন্তু সেভাবে এক্সপান্ড হয় না। হ্যাঁ, সো প্লাসেন্টা, এটা আমরা কিভাবে, এটা আমি সব ক্লাসে এইভাবেই বুঝাই যে একটা বেলুনের গায়ে যদি আপনি একটা চুইংগাম চাবায় রেখে দেন এবং চুইংগামটা প্লাসেন্টা, বেলুনটা ইউটেরাস, এবং বেলুনটাকে আপনি ফুলাতে থাকেন, যেহেতু লোয়ার ইউটেরাইন সেগমেন্ট তৈরি হচ্ছে, তখন একসময় দেখা যাবে যে চুইংগামটা বেলুনের গায়ে আর লেগে নাই, সেটা একটু ছুটে পড়ে যাচ্ছে, কারণ ও তো সেভাবে বড় হচ্ছে না, পাশের জন যেভাবে বড় হচ্ছে, তখন সে আর এসে থাকতে পারে না, তো সারফেস এরিয়া থেকে ছুটে যায়। তাহলে এইভাবে আমরা এটা বলতে পারি কেন প্লাসেন্টা প্রিভিয়াতে ব্লিডিং হচ্ছে। প্লাসেন্টা প্রিভিয়াতে ব্লিডিং হয় ডিউ টু ডিসপ্রপোর্শনেট ইনক্রিজ ইন লোয়ার ইউটেরাইন সেগমেন্ট এন্ড প্লাসেন্টা। ডিসপ্রপোর্শনেট ইনক্রিজ ইন লোয়ার ইউটেরাইন সেগমেন্ট এন্ড প্লাসেন্টা causes sheared off of placenta and bleeding occur. This bleeding is not in a continuous manner, কারণ এই ব্লিডিংটা একটু পরে থেমে যায়। কিভাবে থেমে যায়? When blood vessel get thrombosed or fetal presenting part compress the placenta or placental infarction. এই তিনটা কারণে যে কোনো একটা কারণে ব্লিডিংটা থেমে যায়। আবার যখন লোয়ার ইউটেরাইন সেগমেন্ট তৈরি হয়, এই ডিসপ্রপোর্শনেট ইনক্রিজের কারণে আবার প্লাসেন্টা শিয়ার্ড অফ হবে এবং আবার ব্লিডিং হবে। এই ব্লিডিংটা ফ্রেশ কালার, কারণ এই ব্লিডিংটা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে ফর্মেশন হচ্ছে এবং একই সাথে এটা বের হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে দেখেন প্লাসেন্টাটা তো উপরের দিকে থাকে, সো সেখান থেকে ব্লিডিংটা হয়ে নামতে নামতে ব্লিডিংটা অক্সিডাইজড হয়ে যায়, সেজন্য এটা ডার্ক রেড ইন কালার হয়ে যায়। তাহলে আমরা অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে ব্লিডিং পাই ডার্ক রেড ইন কালার এবং এটা কন্টিনিউয়াস ব্লিডিং হতে থাকে।
আচ্ছা, এই ব্লিডিংটা কেন পেইনলেস? কারণ হচ্ছে এই ব্লিডিংটা কোনো অক্সিডাইজড হয় না, এই জন্য কোনো ইনফ্লামেটরি চেঞ্জ হয় না, এই জন্য কোনো পেইন হয় না। কিন্তু অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে পেইন হয়, কারণ অ্যাব্রাপশিও প্লাসেন্টার ব্লিডিংটা হওয়ার পরে সেটা ওখানে অক্সিডাইজড হয় এবং ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজ হয়, এই জন্য এখানে পেইন হবে, প্লাস ইউটেরাসের কন্ট্রাকশন শুরু হয়। আচ্ছা, তাহলে এটা কেন পেইনলেস আমরা জানলাম, কেন ব্রাইট কালার তা আমরা জানলাম, কেন ব্লিডিং হচ্ছে জানলাম, কেন এটা রিকারেন্ট ব্লিডিং সেটা জানলাম। এগুলো প্রত্যেকটা এক্সাম কোশ্চেন। আচ্ছা, তারপরে আপনাকে ম্যাডাম জিজ্ঞাসা করতে পারে যে আপনি বলেছেন জেনারেল এক্সামিনেশন এখানে কোনো ট্রমা নাই এবং হচ্ছে অ্যাবডোমিনাল পেইন নাই, যেটা থাকলে সেটা অ্যাব্রাপশিওর কারণ। জেনারেল এক্সামিনেশন আপনি বলেছেন জেনারেল সিমটমস করেসপন্ড উইথ দ্য ব্লিডিং, যেটা অ্যাব্রাপশিওতে হয় না। অ্যাব্রাপশিওতে অল্প ব্লিডিং কিন্তু পেশেন্ট শকে, কিন্তু প্লাসেন্টা প্রিভিয়া যতটুকু ব্লিডিং দেখা যাচ্ছে ততটুকুই সিমটম হয়। ব্লিডিং বেশি, পেশেন্টের সিমটমও খারাপ, ব্লিডিং কম, পেশেন্টের সিমটমও কম, মানে আপনি এটা অ্যাসেস করতে পারবেন, যেটা অ্যাব্রাপশিওতে পারবেন না। অন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আপনি পেয়েছেন ইউট্রাস সফট, রিল্যাক্সড, নন টেন্ডার, কিন্তু এটা অ্যাব্রাপশিও হলে আমরা পেতাম টেন্স, টেন্ডার, রিজিড। আচ্ছা, আপনি বলেছেন সিম্ফাসিও ফান্ডাল হাইট করেসপন্ড উইথ দ্য জেস্টেশনাল এজ, এটা অ্যাব্রাপশিও হলে কি পেতেন ম্যাডাম? এখানে অ্যাব্রাপশিও হলে ডিউ টু কনসেলড হেমোরেজ আমি সিম্ফাসিও ফান্ডাল হাইট বেশি পেতাম। প্লাসেন্টা প্রিভিয়াতে কি ম্যাল প্রেজেন্টেশন হয় নাকি হয় না? বলবেন জি ম্যাডাম, প্লাসেন্টা প্রিভিয়াতে ম্যাল প্রেজেন্টেশনটা কমন, দো আমার পেশেন্টের কেফালিক প্রেজেন্টেশন বাচ্চা, বাট প্লাসেন্টা প্রিভিয়াতে ম্যাল প্রেজেন্টেশন কমন। কেন কমন? কারণ হচ্ছে ওই ফেভারেবল অ্যাডাপ্টেশন। হ্যাঁ, ফেভারেবল অ্যাডাপ্টেশন, এদিকে বাচ্চাটা অ্যাডাপ্ট হতে অসুবিধা, তো বাচ্চা ঘুরে যায়, ঘুরে গিয়ে ফান্ডাসের জায়গা বেশি পায়, সেজন্য ফান্ডাসের দিকে মাথা চলে যায়। ফিটাল হার্ট রেট আপনি এখানে পেয়েছেন অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফিটাল হার্ট রেট পাই না, ইনভেরিয়েবলি ডেড ফিটাস। হ্যাঁ, এটা সো এইভাবে আমি এটাকে পার্থক্য করেছি ফ্রম হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন, যে এটা এপিএইচ তো বটে, তবে এটা অ্যাব্রাপশিও না, তাহলে এটা প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার পক্ষে যুক্তি বেশি। তো এখন আপনি কি করতে চান ম্যাডাম? এখন আমি একটা আল্ট্রাসাউন্ড করতে চাই, পোর্টেবল টিভিএস করে আমি হচ্ছে প্লাসেন্টার লোকেশনটা দেখতে চাই টু রিচ মাই ডায়াগনোসিস। আচ্ছা, তখন আপনাকে আপু প্লাসেন্টা একটু বলি, হ্যাঁ হ্যাঁ বলেন। আমার একটা কেস ছিল এরকম। তো আমাকে ম্যাডাম জিজ্ঞেস করছে যে তুমি কি তাকে পেশেন্টকে জিজ্ঞেস করছো যে সে 5 মাসে কোনো আল্ট্রাসাউন্ড করছে কিনা, আর সেই 5 মাসে আল্ট্রাসোনোগ্রাফিতে তার প্লাসেন্টার লোকেশন সম্পর্কে ডাক্তার তাদের কিছু বলছিল কিনা। তখন বা এইটা কি বলবো, আমি কি পেশেন্টকে জিজ্ঞেস করবো যে আপনি কোনো আল্ট্রাসাউন্ড করছিলেন কিনা 5 মাসের সময়, বা সেটাকে আমি হিস্ট্রিতে রাখবো কিনা? হিস্ট্রিতে কি বলছিল? হিস্ট্রিতে বলছে সে, আমি তো আমি তো এপিএইচ ডিউ টু প্লাসেন্টা প্রিভিয়া বলে ফেলছি। তখন ম্যাডাম বললো কেন বললাম প্লাসেন্টা প্রিভিয়া, তো আমি বললাম যে ম্যাডাম এটা কমন কজ আর আর হলো পেশেন্ট। আপু এটা হচ্ছে প্রবলেম। আপনি কখনোই কেস শুনে যাবেন না, আপনি কেস মানে শুনবেন, শুনলেও সেটাকে মডিফাই করবেন। মানে আপনি কেস শুনেছেন প্লাসেন্টা প্রিভিয়া, কিন্তু আপনি বলবেন এপিএইচ, ঠিক আছে? আপনি আচ্ছা, এটা আর যদি বললামই না, মনে করেন এপিএইচ বললাম, এখন আমি কি হিস্ট্রি নিব ওনার যে উনি আল্ট্রাসাউন্ড করছে কিনা 5 মাসে? কিন্তু আপনি ডায়াগনোসিস বলতে পারেন না। আপনাকে ডায়াগনোসিস করতে হবে, আপনি এখন এগুলো নোন কেস হয় না, নোন কেস অফ প্লাসেন্টা প্রিভিয়া এটার দরকার নাই তো। হুম হুম হ্যাঁ নন কেস দরকার আছে, যেটা আপনাকে পেশেন্টকে জিজ্ঞাসা করতে হয়, যেমন এসএলই, এটা তো আপনি বেডসাইড ডায়াগনোসিস করতে পারবেন না, কিন্তু প্লাসেন্টা প্রিভিয়া তো আপনি একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিসে যেতে পারবেন। হ্যাঁ, সো না প্লাসেন্টা আপু, প্রিভিয়া আমি কি হিস্ট্রিতে আল্ট্রাসোনোগ্রাফি করছি কিনা এটা কি জিজ্ঞেস করবো যে আপনি কোনো আপনি জিজ্ঞেস করতে পারেন, কিন্তু এটা আপনার কেসে বলার দরকার নাই। ও এটা যদি আপনি জিজ্ঞেস করেন, এটা আপনার কেসে বলার দরকার নাই। কেসে বললে তো আপনি মানে এটা বোঝা যাবে যে আপনি পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি ডায়াগনোসিস শুনে ডায়াগনোসিস বলতেছেন। হ্যাঁ, আপনাকে এটা ম্যাডাম জিজ্ঞাসাই করতো না যদি না আপনি ডায়াগনোসিসে বলতেন না যে এপিএইচ ডিউ টু প্লাসেন্টা প্রিভিয়া। তুমি এটা কিভাবে বুঝার প্লাসেন্টা প্রিভিয়া? এটা বুঝার কোনো উপায় নাই। পেশেন্ট এই জন্য জিজ্ঞাসা করছে, আপনি কি জিজ্ঞাসা করছিলেন যে 5 মাসের সময় আল্ট্রাসোনোগ্রাম করছে সেখানে প্লাসেন্টা প্রিভিয়া কিনা? এটার জন্য আপনাকে জিজ্ঞাসা করছে। আপনি তো প্লাসেন্টা প্রিভিয়া, আপনাকে সেকেন্ড কোশ্চেন হবে এপিএইচ। আমার কাছে আমি তো এপিএইচ হিসেবেই পাচ্ছি। পেশেন্ট আপনাকে যাই বলুক না কেন যে আমার ফুল নিচের দিকে, আপনি তো সেটা বলতে পারেন না। মানে পেশেন্ট, সেক্ষেত্রে আপনাকে কোনোদিনও ম্যাডাম জিজ্ঞাসা করবো না যে আপনি পেশেন্টকে জিজ্ঞাসা করছেন ফুল নিচে কিনা। পেশেন্টের কথা শুনে আমরা একটা আইডিয়া করতে পারি, কিন্তু আমরা সবসময় তো রুগীর কথাগুলো বলবো না। যেমন অনেক সময় রুগীরা বলে আমার পেটে বাচ্চাটা উল্টা। হুম,
উল্টা পেটে বাচ্চাটা, হ্যাঁ। তো আপনি এমন একটা ভাব দেখাবেন যে আপনি এটা বেড সাইডে ডায়াগনোসিস করছেন যে এটা ব্রিজ ছিল। আমরা তো এরকম রোগীদেরকে জিজ্ঞাসা করি কেন ভর্তি হয়েছেন, যেমন যখন আমি বলবো ফাইব্রয়েড করাবো তখন বলবো আপু যে পেশেন্ট বলবো পেটে চাকা বা পেটে টিউমার, তখন আমরা জিজ্ঞেস করি আপনার কি জরায়ুতে টিউমার নাকি জরায়ুর পাশে টিউমার। রোগীরা খুবই সুন্দর করে বলতে পারে জরায়ুতে টিউমার হলে জরায়ু না, জরায়ুতে না, এর পাশে, দুই পাশে বা এক পাশে, হ্যাঁ। তার মানে এটা ওভারিয়ান টিউমার। তো এটা তো আমরা একটা নিজেদের ধারণার জন্য বলি, হ্যাঁ। বা আপনাকে কি করবে বলছে, আপনাকে কি জরায়ু ফেলে দিবে বলছে নাকি অন্য কোনো ট্রিটমেন্ট দিচ্ছে, হ্যাঁ। এগুলো আমরা মানে বোঝার জন্য জিজ্ঞাসা করবো, কিন্তু এগুলো ডায়াগনোসিসে বলবো না। আপনি কোনো দিন বেড সাইড ডায়াগনোসিসে এক টানা প্রায় 32 উইকস প্রেগনেন্সি উইথ এপিএইচ ডিউ টু প্লাসেন্টা প্রিভিয়া এটা বলতে পারবেন না, কখনোই পারবেন। বললেই আপনি এখানে ধরা খাবেন, হ্যাঁ। বললেই আপনার প্রশ্ন উল্টাপাল্টা হয়ে যাবে, এবং এটা একদম অবভিয়াস যে আপনি কেস শুনে আসছেন, বুঝছেন, মানে এটা আপনি বলতে পারেন। কিভাবে পারবেন? আপনি কি এটা এমনিতেও আপনি যখন ওয়ার্ডে থাকেন আপনি কি একদম বেড সাইডে দাঁড়িয়ে হিস্ট্রি শুনে প্লাসেন্টা প্রিভিয়া বলবেন কখনো? কি মনে হয় আপু? না আপু, হ্যাঁ ঠিক আছে। আপনি এটা বলছেন দেখে আপনাকে জিজ্ঞাসা করছে, আপনার এটা পেশেন্টকে বলার দরকারই নাই যে আপনার 5 মাসে আল্ট্রাসোনোগ্রামে আপনার ফুল, হ্যাঁ। আপনি কেন জিজ্ঞাসা করতে পারেন আসলে আপনার ডায়াগনোসিসটা হয়েছে কিনা, হ্যাঁ। যে আপনার কি ফুল নিচের দিকে এরকম কিছু বলছে, তখন তো রোগীরা স্পষ্ট বলতে পারে হ্যাঁ আমার ফুল নিচে বলছে, তো আপনাকে নিয়ে এখন কি প্ল্যান, তো আপনার কবে সিজার করবে, এগুলো আপনি পেশেন্টের সাথে আপনার একটা হৃদ্যতা করার জন্য বলতে পারেন। একই সাথে আপনি পেশেন্টের প্ল্যান অফ ম্যানেজমেন্ট এই হাসপাতালে কি হচ্ছে সেটা একটা জেনে গেলেন, সেটা আপনাকে একটা আইডিয়া দিবে। আপনি বইয়ের মতোই বলবেন, বাট এটা তো আপনাকে একটা গাইড করবে যে পেশেন্ট এক্সপেক্টেড ম্যানেজমেন্ট পাচ্ছে। আপনার কত মাসে বুঝা গেছে যে ফুল নিচ্ছে, পেশেন্ট হতে পড়বে 6 মাসের সময় একটা আলট্রা করছে তখনই বলছে, তখন থেকে রেস্টে আসি, বা 7 মাসের সময় থেকে রেস্টে আসি, কিন্তু এটা আপনি ডায়াগনোসিসে বলবেন না, হ্যাঁ। আচ্ছা, এখন আপনাকে এখান থেকে ম্যাডামরা প্রশ্ন করবে যে প্লাসেন্টা প্রিভিয়াতে আপনার কি কি ধরতে পারে। আচ্ছা, প্লাসেন্টা প্রিভিয়া কয় ধরনের হয়, তখন বললেন ম্যাডাম প্লাসেন্টা প্রিভিয়া 2 ধরনের হয়। একটা সোনোগ্রাফিক্যালি, 2 ধরনের হয় সোনোগ্রাফিক্যালি। একটা হচ্ছে লো লাইং প্লাসেন্টা, when placenta is within 2 centimeter of the os, and another one is central placenta previa, when placenta is covering the os। তো এটা ম্যাডামরা অনেক সময় দিয়ে করে কনভেনশনালি আমরা কয় ভাগে ভাগ করতাম, সো আপনার কনভেনশনাল এটা এখন ইউজ হয় না, কিন্তু আপনাকে ধরলে তো আপনার কিছু বলার নাই, তখন আপনি বলবেন ম্যাডাম টাইপ 1, 2, 3, 4। Type 1 is low-lying placenta, type 2 partial, type 3 incomplete, and type 4 complete. So এটা একবার রিডিং করে যেতে পারেন। এটা কেন জিজ্ঞাসা করে, অনেক ম্যাডামরা এই প্রশ্নটা শুনতে চায় যে হুইচ ওয়ান ইজ ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া, হ্যাঁ। এটা পুরানো ম্যাডামদের খুব পছন্দের প্রশ্ন, এখন এটা আর করে না প্রশ্নটা। তখন বলে ম্যাডাম টাইপ 2 posterior is the dangerous placenta previa as because birth canal যেটা sacral curve, সো ওখানে যদি implantation হয় ওই স্যাক্রাল হলোতে, it reduce the anteroposterior diameter and hamper engagement, causes compression to the placenta and IUD, may cause IUD or stillbirth, হ্যাঁ। সেজন্য টাইপ 2 posterior এটা আলটিমেটলি anteroposterior diameterটাকে কমিয়ে দিয়ে এঙ্গেজমেন্টটাকে আপনার হচ্ছে হ্যাম্পার করে, যে কারণে বাচ্চার মাথা দিয়ে প্লাসেন্টা কম্প্রেশন হয় এবং বাচ্চা স্টিল বার্থ হয়ে যায়, এই জন্য এটা ডেঞ্জারাস প্লাসেন্টা প্রিভিয়া। আচ্ছা, এই প্লাসেন্টা প্রিভিয়া আপনার এই পেশেন্টের কি ক্ষতি করতে পারে? তো ম্যাডাম প্লাসেন্টা প্রিভিয়া ম্যাটার্নাল কিছু কমপ্লিকেশন করে, কিছু ফিটাল ম্যাটার্নাল, যেমন আমার পেশেন্টের যে কোনো সময় টরেনশিয়াল ব্লিডিং হতে পারে, পেশেন্ট শকে চলে যেতে পারে। লেবারের সময় যদি পেশেন্টের এক্ষেত্রে দেখা যায় স্লো ডাইলাটেশন অফ সার্ভিক্স হয়, যেহেতু বল ভালভ অ্যাকশনটা থাকে না। এটা ছাড়া পিপিএইচ হতে পারে, আর পিউরপেরামে পেশেন্টের হচ্ছে গিয়ে সেপসিস হতে পারে। তো কেন পিপিএইচ হয়? কারণ ম্যাডাম প্লাসেন্টাটা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে আছে, এন্ড লোয়ার ইউটেরাইন সেগমেন্টে মাসল কম, যে কারণে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট হ্যাভ লেস রিট্রাক্টাইল ক্যাপাসিটি, এটার কারণে প্লাসেন্টা প্রিভিয়া বেশি হয়। তো সুন্দর উত্তর, আপনার কাছ থেকে এখানে আর কিছুই জানতে চাইবে না, ম্যাডামরা চলে যাবে দেন হাউ উইল ইউ ম্যানেজ দ্য কেস। আচ্ছা, এখন আপনি এই কেস কিভাবে ম্যানেজ করবেন? আপনার পেশেন্ট সেকেন্ড গ্রাভিডা, 32 উইকস প্রেগনেন্স উইথ হিস্ট্রি অফ 1 সিজারিয়ান সেকশন, এখন তো ধরলেন প্লাসেন্টা প্রিভিয়া, হ্যাঁ। আচ্ছা, কিভাবে ম্যানেজ করবেন? তখন আপনি পেশেন্টের ম্যানেজমেন্ট 2 রকম হয়, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট এবং অ্যাক্টিভ ইন্টারফারেন্স এবং এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট। সো আপনার পেশেন্ট এখন সিজারের জন্য ভর্তি হয়নি, তাহলে আপনার পেশেন্ট অবশ্যই এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট। তখন আপনি কিভাবে বলেন, ম্যাডাম অ্যাজ মাই পেশেন্ট ইজ অনলি 32 উইকস প্রেগনেন্ট, ম্যাটার্নাল কন্ডিশন ইজ স্টেবল, ফিটাল কন্ডিশন ইজ গুড। কেন এক্সপেক্টেড ম্যানেজমেন্ট, এটা আপনাকে জাস্টিফাই করতে হবে। ফিটাল কন্ডিশন ইজ গুড অ্যান্ড পেশেন্ট ইজ ইন এ টার্সিয়ারি লেভেল হসপিটাল হোয়ার অল দ্য ফ্যাসিলিটি ফর ম্যানেজ দিস কেস, সো আই ওয়ান্ট টু গো ফর এক্সপেক্টেড ম্যানেজমেন্ট।
হাউ উইল ইউ প্রোভাইড এক্সপেক্টেড ম্যানেজমেন্ট? সেটা হচ্ছে মানে অ্যাট ফার্স্ট কাউন্সিলিং, সবসময় কাউন্সিল, আই উইল কাউন্সিল দ্য পেশেন্ট রিগার্ডিং ডায়াগনোসিস, প্রোগনোসিস, নিড ফর ফলো আপ, need for NICU, need for obstetric ICU, need for blood transfusion and cost. এই জিনিসগুলো আমি পেশেন্টকে কাউন্সিলিং করব, and then I will reassure the patient may need to connect with neonatologist for availability of NICU. I will provide the patient with absolute bed rest. Patient will wear sterile vulval pad. এটা হচ্ছে পেশেন্টের এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, দেন we will provide the patient with steroid for fetal lung maturation. I will provide the patient with betamethasone, অথবা I will prefer the patient betamethasone ডোজটাও বলে দিলেন। সো জেনারেল ম্যানেজমেন্ট এবং স্পেসিফিক ম্যানেজমেন্ট গেল, দেন we will follow up the patient. এখন যদি এরকম হতো যে আপনার পেশেন্ট অ্যানিমিক, তাহলে এখানে ব্লাড ট্রান্সফিউশন আনতে হতো, হ্যাঁ, যেহেতু পেশেন্ট অ্যানিমিক বা আপনার পেশেন্টের ডায়াবেটিস, আপনার পেশেন্টের আপনার হাইপার টেনশন, তাহলে ওই ম্যানেজমেন্ট গুলো এখানে চলে আসতো। যেহেতু ক্লিন কাট শুধু এপিএইচ, তাহলে এরকমই থাকবে। Then I will follow up the patient. কি follow up করবা? সব সময় follow up মানে history, examination, investigation. So follow up করবা, ask the patient regarding bleeding and regarding fetal movement, then check the patient's all the vitals and investigation. Check the patient all the vitals, para-abdominal examination to monitor the fetal heart rate, and inspect the vulval pad to see the amount of bleeding, assess the bleeding. Then investigation, if patient complain less fetal movement, then we'll arrange the patient for CTG, and also 2 to 3 weekly growth profile and other routine investigations if they are not done previously. So এই হচ্ছে আমাদের ফলো আপ। দেন আমরা পেশেন্টকে কিভাবে অবস্টেট্রিক ম্যানেজমেন্ট দিব, হাউ লং ইউ ওয়ান্ট টু কন্টিনিউ উইথ দ্য প্রেগনেন্সি, তখন বলবেন ম্যাডাম উই ওয়ান্ট টু কন্টিনিউ দ্য প্রেগনেন্সি আপ টু 36 to 37 উইকস, বা 36 to I will want to continue the pregnancy 36 to 37 weeks. কেন এর চেয়ে বেশি না? কেন 37 উইকস এর চেয়ে বেশি না? কারণ ম্যাডাম there is more chance of bleeding after 37 weeks as lower trans segment formation is more, so there is more chance of sheared off of placenta. If we arrange an elective cesarean section with all good setup, then it will provide less complication. তার মানে হচ্ছে আপনি 37 সপ্তাহ বেশি হলে লোয়ার ট্রান্স সেগমেন্ট ফরমেশনটা বেশি হবে, প্লাসেন্টা শিয়ার্ড অফ হওয়ার সম্ভাবনা বেশি, এবং তখন ব্লিডিংটাও বেশি হবে। আপনার পেশেন্টের কিন্তু আমরা আবার 36 উইকসেও একটা আল্ট্রাসাউন্ড করতে হবে। এখন একটা আল্ট্রাসাউন্ড আমরা করলাম, 36 উইকসও একটা করতে হবে। যদি 36 উইকসেও আমরা তার পাই প্লাসেন্টা প্রিভিয়া, তখন আমরা তার 36 to 37 উইকসের মধ্যে সিজার করব। আর যদি আমরা পাই যে তার তখন প্লাসেন্টা প্রিভিয়া না, প্লাসেন্টার মাইগ্রেশন হয়ে গেছে, তাহলে পেশেন্ট উইল ম্যানেজ অ্যাজ এ নর্মাল পেশেন্ট। ঠিক আছে, তাহলে টাইম অফ ডেলিভারিটা হবে এরকম। টাইম অফ ডেলিভারি বা ফলো আপ এর মধ্যে এটা আনতে পারেন যে নেক্সট আল্ট্রাসাউন্ডটা হবে 36 উইকসে। এখন যদি ব্লিডিং বন্ধ হয়ে যায়, নেক্সট আল্ট্রাসাউন্ডটা হবে 36 উইকসে। আচ্ছা, এখন যদি ম্যাডাম এরপরে ম্যাডামরা আবার আপনাকে একটা প্রশ্ন করতে পারে, এখন মাত্র পেশেন্টের 32 সপ্তাহ, আপনি নেক্সট আল্ট্রাসোনোগ্রাম করবেন 36 সপ্তাহ অর্থাৎ 1 মাস পরে, এবং পেশেন্টের সিজার করবেন 37 সপ্তাহ সময় নিয়ে গিয়ে। তো এই যে 5 সপ্তাহ কি পেশেন্ট আপনার এখানে ভর্তি থাকবে? আমাদের তো খুবই বেড সংকট। তখন এগুলো হচ্ছে একটা ট্রিকি প্রশ্ন, এটা সব কেসে এই উত্তর দিবেন আপনি। যে উই ক্যান গিভ ডিসচার্জ টু দ্য পেশেন্ট আফটার 3 days অফ স্টপেজ অফ ব্লাড, রক্ত বন্ধ হওয়ার 3 দিন পরে আমরা পেশেন্টকে ডিসচার্জ দিতে পারি, প্রোভাইডেড কোন কোন ক্ষেত্রে পেশেন্ট কমপ্লায়েন্স ইজ গুড, patient is home is in near, হ্যাঁ, and 24-hour transport facility, donor ready and bed rest ensured at the home, যদি এরকম হয়, বাসা বেড রেস্টও এনশিওর, তখন আমরা পেশেন্টকে ডিসচার্জ দিতে পারি উইথ প্রপার অ্যাডভাইস। হ্যাঁ, তখন ডিসচার্জ দিতে পারি, আমরা দিতে পারি এভাবে, উই ক্যান গিভ ডিসচার্জ, উই উইল গিভ ডিসচার্জ এটা না, উই ক্যান গিভ, হ্যাঁ, আমরা দিতে পারি। আচ্ছা, এভাবে করে ম্যাডামদেরকে বলবে এটা হচ্ছে টাইম অফ ডেলিভারি। মোড অফ ডেলিভারি হচ্ছে যদি 36 সপ্তাহ তার প্লাসেন্টা প্রিভিয়া থাকে, তাহলে ইলেকটিভ সিজারিয়ান সেকশন। প্লেস অফ ডেলিভারি অবশ্যই টারশিয়ারি হেলথ কেয়ার হসপিটাল, যেখানে এনআইসিইউ আছে এবং এখানে মেইনলি এখানে অবস্টেট্রিক আইসিইউ আছে। এখন
ডেলিভারির সময় আপনি কি কি কেয়ার নিবেন, এটা ম্যাডামদের খুব পছন্দের প্রশ্ন। ডেলিভারির সময় কি কি কেয়ার নিবেন এবং সেটা কিভাবে, আপনার কি কি প্রবলেম হতে পারে, আপনার কিভাবে আপনি এগুলো ওভারকাম করবেন। আচ্ছা, সো ডেলিভারির সময়, সিজারের সময় আমাদের আবার কাউন্সিলিং থেকে শুরু করতে হবে, যে পেশেন্টকে আমরা কাউন্সিলিং করব এবং রিগার্ডিং দুইটা জিনিস মেইনলি, একটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন আর একটা হচ্ছে হিস্টেরেক্টমি, মে নিড হিস্টেরেক্টমি। এই দুইটা জিনিস আমরা কাউন্সিলিং করবো, মে নিড হিস্টেরেক্টমি আর ব্লাড ট্রান্সফিউশন, মেইনলি এই দুটো বলতেই হবে। এই অপারেশনটা হবে ম্যাডাম ডে টাইমে এবং এটা সিনিয়র অবস্টেট্রিশিয়ান এটা করবে এবং এখানে সিনিয়র অ্যানাস্থেটিস্ট থাকবে। 4 ব্যাগ ব্লাড আমরা রেডি রাখবো, 4 জন ডোনার আমরা রেডি রাখতে পারি, ক্রস ম্যাচ ডোনার। তারপরে আমরা কি কি প্রবলেম ফেস করতে পারো, যেহেতু এটা সিজার, প্রিভিয়াস একটা সিজার ছিল, সো পেশেন্টের এখানে অ্যাডহেশন থাকতে পারে। আমরা যখন অ্যাবডোমিনাল ক্যাভিটিতে এন্ট্রি করবো ম্যাডাম, সেখানে অ্যাডহেশন থাকতে পারে, ব্লাডারের সাথে ইউটেরাইন অ্যাডহেশন থাকতে পারে। যেহেতু লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা তৈরি হয়নি, সো আমার ইনসিশন দিতে প্রবলেম হতে পারে। আর ইউটেরাসের ওয়ালে, অ্যান্ট্রো ওয়ালে এনগর্জ ব্লাড ভেসেল থাকতে পারে। যদি এনগর্জ ব্লাড ভেসেল থাকে তাহলে আপনি কি করবেন ম্যাডাম, আমি অ্যাবভ দ্য প্লাসেন্টাল মার্জিন আমি ইনসিশন দিব, অ্যাবভ দ্য প্লাসেন্টাল মার্জিন আমি ইনসিশন দিব। আচ্ছা, যদি অ্যাবভ দ্য প্লাসেন্টা যেন না কাটে, প্লাসেন্টা কাটলে কিন্তু এগুলো মানে বাচ্চার ব্লিডিং হবে। অ্যাবভ দ্য প্লাসেন্টার মার্জিন দিব। আর যদি অ্যাবভ দ্য প্লাসেন্টার মার্জিন দিতে না পারেন ম্যাডাম, সেক্ষেত্রে আমি এনগর্জ ভেসেল গুলোকে দুই দিকে লাইগেট করে মাঝখানে আমি ইনসিশন দিব। আচ্ছা, আপনি কি এখানে ক্লাসিক্যাল ইনসিশন দিবেন নাকি লো ট্রান্সভার্স দিবেন, কোনটা দিবেন আপনারা বলেন। বলেন আপুরা বলেন। আচ্ছা, আজকে আমি আপুদেরকে কোনো প্রশ্নই করলাম না, নিজেই বলে যাচ্ছি শুধু। আপু এটা তো ডিপেন্ড করবো তখন যে ওইটা কোথায় দিব, উপরে দিব না নিচে দিব, এটা তো ডিপেন্ড করবে। না না, আপনি ক্লাসিক্যাল মানে এরকম খাড়া লম্বা দিবেন এই তো নাকি লো ভার্টিক্যাল, ক্লাসিক্যাল মানে ভার্টিক্যাল। ভার্টিক্যাল দিবেন নাকি লো ট্রান্সভার্স দিবেন? ভার্টিক্যালটাই ক্লাসিক্যাল সিজারিয়ান সেকশন। হ্যাঁ, কি করবেন? ট্রান্সভার্সই দিব, একটু উপরে দিব। কেন ক্লাসিক্যাল দিবেন না কেন? ক্লাসিক্যালে কোনো সুবিধা নেই দেয়ার? তখন আপনি বলবেন, শুনে মানে যেটা পোস্ট গ্রাজুয়েশনে না সবকিছুই দুইটাই হতে পারে এরকম, হ্যাঁ। তো ক্লাসিক্যালেরও কিছু সুবিধা আছে। ক্লাসিক্যালের সুবিধা হচ্ছে এখানে তো লোয়ার ইউটেরাইন সেগমেন্ট তৈরি হয় না এবং আপনাকে কিন্তু কুইক বেবি আউট করতে হবে। তো লোয়ার ইউটেরাইন সেগমেন্ট তৈরি হয় না বলে আপনি হচ্ছে প্লাসেন্টা মানে আপনি হচ্ছে ইনসিশনটা দিতে অসুবিধা হয়। তো আপনি যদি, এবং বাচ্চা বের করতে অসুবিধা, বাচ্চা তো অনেক হাই আপ থাকে। তো আপনি যদি ক্লাসিক্যাল দেন তাহলে কিন্তু বেবি আউট করাটা ইজি হয়, বেবি আউট করাটা ইজি হয়, হ্যাঁ। কিন্তু যদি আপনি লোয়ার ট্রান্সভার্স দেন আপনার কিন্তু বেবি আউট করতে কষ্ট হবে। তবে লোয়ার ট্রান্সভার্সেরও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে সাইনাস গুলো খুব ইজিলি ভিজিবল, যে কারণে আপনি সাইনাস ক্লোজ করতে পারবেন, যেটা আপনি ক্লাসিক্যালে পারবেন না। সো দুইটারই সুবিধা অসুবিধা বলে বলবেন ম্যাডাম, বাট উই আর ভেরি অ্যাকাস্টম টু পারফর্ম উইথ লোয়ার লো ট্রান্সভার্স ইনসিশন, সো আই উইল প্রেফার লো ট্রান্সভার্স ইনসিশন। বুঝছেন? আপনি পোস্ট গ্রাজুয়েশনে না এক কথায় উত্তর দিয়েন না, কারণ ক্লাসিক্যালেরও কিছু সুবিধা আছে। একটা সময় কিন্তু প্লাসেন্টা প্রিভিয়া মানেই ছিল ক্লাসিক্যাল ইনসিশন, হ্যাঁ। সেরকম ক্লাসিক্যালেরও সুবিধা আছে, লো ট্রান্সভার্সেরও সুবিধা আছে, বাট আমি অনেক বেশি অ্যাকাস্টম লো ট্রান্সভার্স করতে, আমরা সবসময় লো ট্রান্সভার্সই করি সব সব কেসে। তো আমি এটাই তাড়াতাড়ি করতে পারি বা আমার এটা দিয়ে আমার সুবিধা, এটাই আমার প্রেফারেবল সিচুয়েশন, সেজন্য ম্যাডাম আমি লো ট্রান্সভার্সই দিব। হ্যাঁ, তবে আমি ইনসিশনটা দিব অ্যাবভ দ্য প্লাসেন্টাল মার্জিন, অথবা দুই দিকে ভেসেল লাইগেট করে আমি মাঝখানে দিব। আচ্ছা, বিশেষ করে আমরা প্লাসেন্টাল অ্যাবভ দ্য মার্জিন দেওয়ার চেষ্টা করব, কারণ এটাতে প্লাসেন্টাল ইনজুরিটা হবে না। আমরা সবসময় চাই যে প্লাসেন্টাল ইনজুরি না হোক। আপু আর এখানে ক্লাসিক্যালটা আপার সেগমেন্টে, ক্লাসিক্যাল না ক্লাস ভার্টিক্যাল ইনসিশনটা আমরা কোথায় দেই? সেগমেন্টে হয়, একদম উপর থেকে এরকম সোজা এরকম এরকম দাগ দিয়ে আপার সেগমেন্টে হয়। এই জন্য তো আপনি প্লাসেন্টাতে এই জন্য তখন দিত যাতে প্লাসেন্টা ইনজুরি না হয় এবং হ্যাঁ। বাচ্চা আউট তাড়াতাড়ি হবে। কিন্তু এটা একটু আনকমন না, আমরা সবসময় করি না। প্লাস হচ্ছে প্লাসেন্টাল বেডটা দেখা যায় না, তখন একদম এরকম করে দেখতে হয় হ্যাঁ। তখন। তো দুইটারই একটা সময় যেহেতু এটা ছিল, এটা তো আর বাদ হয়ে যায় নাই, হ্যাঁ। এখনো বিদেশে অনেক জায়গায় বলে, যেটাই আপনি প্রেফার করেন এটা এভাবেই বলা হয়। এক্ষেত্রে আপনি যেটা প্রেফার করেন। আজ আর কি হতে পারে, আপনার উন্ডটা এক্সটেন্ড হতে পারে, দুই দিকে এক্সটেনশন হতে পারে। বেবি আউট করতে আপনার ডিফিকাল্টি হবে যেহেতু বেবিটা ম্যালপ্রেজেন্টেশন থাকে অথবা হেড হাই আপ থাকে এবং টরেনশিয়াল ব্লিডিং হয়। তো তখন সেজন্য কি করবেন যে আপনি
কুইক বেবি আউট করবেন এবং কুইক কর্ড ক্ল্যাম্প করতে হবে, এবং আপনার হচ্ছে প্লাসেন্টা রিমুভ হওয়ার সাথে সাথে আপনাকে স্টেপ ওয়াইজ আপনাকে কিছু মেজার নিতে হবে। প্রথম হচ্ছে ভাইগোরাস ইউটেরোটনিক্স দিব, কারণ এটাতে ব্লিডিং হবেই। এটা ব্লিডিং এর জন্য ওয়েট করবে না, কারণ ব্লিডিং এর জন্য ওয়েট করলে এটা এত ব্লিডিং হয় যে আপনি তখন না প্লাসেন্টাল বেড খুঁজে পাবেন না কিছু। সো বেবি আউট হওয়ার সাথে সাথে কুইক কর্ড ক্ল্যাম্প করে আমরা প্লাসেন্টা রিমুভ করব এবং ভাইগোরাস ইউটেরোটনিক্স দিব। কি দিচ্ছি আমরা ভাইগোরাস ইউটেরোটনিক্স? মানে অক্সিটোসিন, আর্গোমেট্রিন, মিজোপ্রস্টল এবং হচ্ছে ট্রানিজামিক অ্যাসিড। ওটা ইউটেরোটনিক্স না, কিন্তু ওইটা আমরা দিব। আচ্ছা, এরপরে আমরা কিছু সেভারাল ব্লিডিং তারপরও আসছে, তখন সেভারাল হেমোস্টেটিক সুচার দিব ইন দ্য প্লাসেন্টাল বেড। এটা ছাড়া আমরা দিতে পারি বি-লিঞ্চ সুচার, আমরা দিতে পারি ইথমোসার্ভাইকাল অ্যাপোজিশন সুচার। এগুলো কিন্তু সবগুলো দিব তা না, একটার পর একটা করবো, ব্লিডিং বন্ধ হচ্ছে না আরেকটা করবো, এরকম। আমরা করতে পারি ইউটেরাইন আর্টারি লাইগেট, তাতেও যদি বন্ধ না হয় তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার এটা পর্যন্তই বলে থাকবেন ইউটেরাইন আর্টারি লাইগেট। তারপর যদি ম্যাডাম জিজ্ঞাসা করে যে এরপরও ধরেন ব্লিডিং বন্ধ হচ্ছে না, তখন বলুন ম্যাডাম যদি আমার ফ্যাসিলিটি থাকে ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন। লাস্ট হচ্ছে হিস্টেরেক্টমি। এই দুটো আসলে ম্যাডামরা জিজ্ঞাসা করে না, ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন হিস্টেরেক্টমি পর্যন্ত যায় না। এতটুকুতেই ওনারা খুশি। ভাইগোরাস ইউটেরোটনিক্স দিব আমরা, প্লাসেন্টাল বেড বা সেভারাল হেমোস্টেটিক সুচার দিব, ইথমোসার্ভাইকাল অ্যাপোজিশন সুচার দিব, বি-লিঞ্চ দিব, ইউটেরাইন আর্টারি লাইগেট করব। এতটুকুই যথেষ্ট, এতটুকুই প্লাসেন্টা প্রিভিয়ার জন্য যথেষ্ট। এখন এখান থেকে ম্যাডামরা চলে যাবে প্লাসেন্টা এক্রিটা স্প্রেকটাম, কারণ আপনার পেশেন্টের একটা সিজারিয়ান সেকশন আছে। আপনার কিন্তু বলা এখনো শেষ হয়নি, সেকেন্ড ম্যাডামের প্রশ্ন এখনো রয়ে গেছে। আপনার পেশেন্টের ক্ষেত্রে প্লাসেন্টা যার একটা প্রিভিয়াস সিজার আছে, এখন প্লাসেন্টা প্রিভিয়া, তার প্লাসেন্টা এক্রিটা স্প্রেকটাম হওয়ার সম্ভাবনা কতখানি বলেন? আপু আপনার পেশেন্ট আগে একটা সিজার হয়েছে, এখন তার প্লাসেন্টা প্রিভিয়া, এই পেশেন্টের প্লাসেন্টা এক্রিটা স্প্রেকটাম হওয়ার সম্ভাবনা কতখানি? এই পেশেন্টের যদি এটাই ফার্স্ট সেকেন্ড সিজার হয় তাহলে 22% হবে আপু। সেকেন্ড সিজারে, ফার্স্ট সিজার হলে এটা হলো 11%, আর কোনো সিজার না এমনি প্রাইমারি তার 3%। কোন সিজার নাই প্রাইমারি, তার 3%, এটা ঠিক আছে। যার প্রিভিয়াস একটা সিজার আছে তার 11 ক্ষেত্রে 11। আপনার 11 পেশেন্টের হ্যাঁ। ক্ষেত্রে চান্স প্রিভিয়াস আমার এটা কি 44% হবে, কিন্তু অনেক অনেক একটা খাতায় দেখলাম 22% লেখা। না না 22 না। আপনার 11%. আগে একটা সিজার, যে পেশেন্ট আগে একটা সিজার তার 11%, যে পেশেন্টের আগে দুইটা সিজার আছে তার ক্ষেত্রে 40%, যে পেশেন্ট আগে তিনটা সিজার আছে তার ক্ষেত্রে 61 চারটা সিজার আছে তার ক্ষেত্রে 67%। সো আপনার তো সবগুলো পার্সেন্টেজ ম্যাডাম জিজ্ঞাসা করবে না, আপনাকে একদম এভাবে জিজ্ঞাসা করবে আপনার পেশেন্ট আগে একটা সিজার আছে, এখন তার প্লাসেন্টা প্রিভিয়া, এই পেশেন্টের ক্ষেত্রে প্লাসেন্টা এক্রিটা স্প্রেকটাম হওয়ার সম্ভাবনা কতখানি? আপনি বললেন ম্যাডাম এটা হচ্ছে 11%। আচ্ছা, এটা কিভাবে আপনি ডায়াগনোসিস করবেন যে আপনার পেশেন্ট প্লাসেন্টা এক্রিটা স্প্রেকটাম কিনা? তখন আপনি বললেন ম্যাডাম আমি গ্রে স্কেল আল্ট্রাসাউন্ডও দেখতে পারি, কালার ডপলার করতে পারি, এমআরআই তেও বুঝতে পারি। তো আপনি গ্রে স্কেল আল্ট্রাসোনোগ্রামে আপনি কিভাবে বুঝবেন? ম্যাডাম গ্রে স্কেল আল্ট্রাসোনোগ্রামে আমি কিছু ফাইন্ডিংস পেতে পারি। কি ফাইন্ডিংস পেতে পারেন? লস অফ রেট্রোপ্লাসেন্টাল ইকোলুসেন্ট জোন, ইরেগুলার রেট্রোপ্লাসেন্টাল ইকোলুসেন্ট জোন, abnormal vascular lacuna, turbulence of disruption of hyperechoic serosa bladder interface, focal exophatic mass invading the bladder, এরকম পেতে পারি। আচ্ছা, কালার ডপলার করে আপনি কি পেতে পারেন? ম্যাডাম কালার ডপলার করে আমরা পেতে পারি ভাস্কুলার ডিফিউজ অর ফোকাল ল্যাকুনা, ভাস্কুলার লেগস উইথ টার্বুলেন্স অফ ফ্লো ইন দ্য হাইপোইকুইক এরিয়া নিয়ার দ্য সার্ভিক্স। আপনি যদি এমআরআই করেন আমরা কি পাবো? ম্যাডাম এমআরআই করলে আমরা পাই ডার্ক ইন্ট্রাপ্লাসেন্টাল ব্যান্ড ইন T2 ওয়েটেড ইমেজ। আচ্ছা, আপনি পেশেন্টের কেন প্লাসেন্টা এক্রিটা স্প্রেকটাম হওয়ার সম্ভাবনা বেশি? কারণ ম্যাডাম আমার পেশেন্টের একটা সিজারিয়ান সেকশন আছে। এটা ছাড়া আর কি কি কারণে পাস হতে পারে? এটা ছাড়া ম্যাডাম ডিএনসি থাকলেও হতে পারে, কারো যদি মাইমেকটমি থাকে, আশারম্যান সিনড্রোমের হিস্ট্রি থাকে তাদের হতে পারে, কোনো পেশেন্টের যদি প্রিভিয়াস ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টার হিস্ট্রি থাকে বা আগের প্রেগনেন্সিতে প্লাসেন্টা এক্রিটা থাকে তাদের হতে পারে, ইউটেরাইন কোনো অ্যাবনর্মালিটি থাকলে যেমন বাইকর্নুইট ইউটেরাস তাদেরও হতে পারে।
আচ্ছা, আপনার পেশেন্ট আপনি কিভাবে, আপনি ধরেন আপনার এই পেশেন্ট, তার প্লাসেন্টা একটিটাস স্প্রেকটাম, আপনি কিভাবে ম্যানেজ করবেন? কিভাবে ম্যানেজ করবেন? তো ম্যাডাম, আমার প্লাসের একটা স্পেকট্রামের ক্ষেত্রে ম্যানেজমেন্টটা ডিপেন্ডস করছে পেশেন্টের কিসের উপর, প্যারিটির উপরে, এবং হচ্ছে প্লাসেন্টা একটা স্পেকট্রামটা ফোকাল নাকি ডিফিউজ সেটার উপরে। তো আমার পেশেন্ট, তার আগে একটা প্রেগন্যান্সি আছে এবং তার আগের বাচ্চাটা সুস্থ বাচ্চা। আমার এখন দেখতে হবে ম্যাডাম আল্ট্রাসাউন্ডে তারটা কি ফোকাল, যদি প্লাসেন্টা একটা স্পেকট্রাম হয় সেটা কি ফোকাল নাকি ডিফিউজ। এটা যদি হয়ে থাকে যে আমার পেশেন্ট আর বাচ্চা চায় না, যদি পেশেন্ট আর বাচ্চা না চায় তাহলে আমরা ডেফিনেটলি ম্যানেজমেন্ট দিব। কিন্তু পেশেন্ট যদি বাচ্চা চায় তখন আমাকে দেখতে হবে এটা ফোকাল নাকি ডিফিউজ। আচ্ছা, ধরলেন আপনার পেশেন্ট বাচ্চা চায় না, তখন কি হবে? ম্যাডাম, আমার পেশেন্ট যদি বাচ্চা না চায় তাহলে আমার পেশেন্টের ক্ষেত্রে ডেফিনেটিভ ম্যানেজমেন্ট দেওয়াটা ওনার জন্য বেশি প্রেফারেবল হবে, অ্যাজ বিকজ ইট ডিক্রিজ ম্যাটারনাল মর্টালিটি। সেটা কি? সেটা হচ্ছে ম্যাডাম ইলেকটিভ সিজারিয়ান হিস্টেরেক্টমি কিপিং প্লাসেন্টা ইন সিটু ইন বিটুইন 36 to 37 উইকস। 36 থেকে 37 সপ্তাহের মধ্যে ইলেকটিভ সিজারিয়ান হিস্টেরেক্টমি কিপিং প্লাসেন্টা ইন সিটু। ম্যাডাম, এই অপারেশনটা ডে টাইমে করতে হয়। 4 ইউনিট ব্লাড এন্ড 4 ইউনিট ক্রস ম্যাচড ব্লাড রেডি রাখতে হয়, সিনিয়র অবস্টেট্রিশিয়ান করবে, অ্যানাস্থেটিস্ট প্রেজেন্ট থাকবে, নিউনাটোলজিস্ট, ইউরোলজিস্ট, এবং পেশেন্ট অবশ্যই কনসেন্ট ফর হিস্টেরেক্টমি দিবে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা ডেফিনেটিভ ট্রিটমেন্ট দিব। আচ্ছা, 36 থেকে 37 না, 35 থেকে 37। হ্যাঁ, প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে 36 থেকে 37 আর পাস হচ্ছে 35 থেকে 37 সপ্তাহ। তাহলে পেশেন্টের ক্ষেত্রে এটাই বেস্ট। এখন আপনার পেশেন্ট যদি বাচ্চা আরো নিতে চায় ম্যাডাম, সেক্ষেত্রে আমার এটা ডিপেন্ড করবে পেশেন্টের কি এটা ফোকাল নাকি এটা ডিফিউজ প্লাসেন্টা একটা স্পেকট্রাম, তার উপরে। আচ্ছা, এটা যদি ফোকাল হয় তাহলে কি করবে? ম্যাডাম, এটা যদি ফোকাল হয় তাহলে আমরা বাচ্চাটা ডেলিভারি করব, ডেলিভারি অফ দ্য বেবি, অ্যাভয়েড ইনজুরি টু দ্য প্লাসেন্টা। এটা ফোকাল, অর্থাৎ একটু অল্প একটু অংশ শুধু মায়োমেট্রিয়ামের মধ্যে আটকে আছে। দেন পার্শিয়াল এক্সিশন অফ ইউটেরাইন ওয়াল, আমরা ইউটেরাইন ওয়াল সহ কেটে নিয়ে আসবো। পার্শিয়াল এক্সিশন অফ ইউটেরাইন ওয়াল এন্ড রিপেয়ার দ্য ইউটেরাস। এটা হবে আমার পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্ট যদি এটা ফোকাল হয়। আর যদি আপনার পেশেন্ট এটা ডিফিউজ হয়, আমার পেশেন্ট যদি ডিফিউজ হয় দেন ইট ইজ লিটল বিট ডিফিকাল্ট টু ম্যানেজ। In that case, we will deliver the baby, avoid injury to the placenta. We will close the uterus, leaving placenta in situ. Leaving placenta in situ. In situ রেখে আমরা ইউটেরাস ক্লোজ করে চলে আসবো, and in the hope that placenta will be autolyzed, we will provide the patient with broad spectrum antibiotic. আমরা শুধু অ্যান্টিবায়োটিক দিব এবং আমরা আশা করব যে এটা অটোলাইজড হয়ে হয়ে এটা বের হয়ে চলে যাবে। আপনি কি কোনো মেথোট্রেক্সেট দিবেন? না ম্যাডাম, আমরা কোনো মেথোট্রেক্সেট দিব না, কারণ মেথোট্রেক্সেট গ্রোয়িং প্লাসেন্টার উপরে কাজ করে, এটা ডেড প্লাসেন্টা এটার উপরে কাজ করতে পারবে না। তো এই হচ্ছে যদি আপনার পেশেন্ট প্লাসেন্টা একটা স্পেকট্রাম হয় ম্যাডাম, ম্যাডাম এটা আপনাকে কোশ্চেন করবে, যদি এই পেশেন্ট এরকম হয় তাহলে কি ট্রিটমেন্ট দিবেন। এই তো, তাহলে এভাবে কিন্তু আপনাদের প্রশ্নগুলো আসবে, এভাবেই আসবে। বলেন, এখন কোনো প্রশ্ন আছে আপনাদের? তাহমিনা আপু আছেন ক্লাসে? জি তাহমিনা আপু আপু আছি। আছেন? জি আপু। তাহমিনা আপু, প্রথমে একটু বলেন যে আপনার কাছে কেসে ক্লাস করে আপনার কাছে টপিক পড়াচ্ছে বা রিটেনের চেয়ে কেসে কি পার্থক্য মনে হয়েছে, এটা বলেন। পার্থক্য আপু আসলে ম্যাডামরা আসলে যেভাবে কোশ্চেন করে বা যেটা শুনতে চায় এখানে ওটা বোঝা যাচ্ছে। এটা একটা পার্থক্য বলতে পারেন। আরেকটা বলতে পারে এটা খুব পেশেন্ট স্পেসিফিক, খুব স্পেসিফিক, পেশেন্ট একদম যে পেশেন্টটা দেখছে ওটাকে নিয়ে সবকিছু। করতে হবে। হ্যাঁ, যেমন আমরা যখন নতুন নতুন প্রথম প্রথম প্রিপারেশন নিতাম, আমরা কোন জায়গাটা ভুল করতাম সেটা, যেমন যদি ম্যাডাম জিজ্ঞাসা করতো যে আপনার পেশেন্ট আগে তার একটা সিজার, এখন তার প্লাসেন্টা প্রিভিয়া, সেই পেশেন্টে আপনি কি করবেন, মোড অফ ডেলিভারি কি হবে। হ্যাঁ, তখন আমরা পেশেন্ট আমাদের সাথে শোয়া আমরা বলতাম কি ম্যাডাম, যদি পেশেন্টের আগে একটা সিজার থাকে তাহলে আমরা এই করব, যদি পেশেন্টের আগে একটা এনভিডি থাকে তাহলে আমরা এই করবো। মানে আমরা যেটা জি শিখে আপু। আসছি শুধু ওইটাই হ্যাঁ, জি আপু। কিন্তু ম্যাডাম বলো এই পেশেন্ট
তখন আমরা এটা মানে ধরতে আমাদের খুব সময় লাগতো, হ্যাঁ, যে আমাকে তো শুধু এইটাই জানতে চাচ্ছে, এই পেশেন্ট আমার কাছে তো সবগুলো জানতে চাচ্ছে না। একটা পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট আমার কাছে জানতে চাচ্ছে যে এই পেশেন্টের রিস্ক ফ্যাক্টর কি। এখন আমি হিস্ট্রিতে নিয়েছি তার বাবার বা মায়ের ডায়াবেটিস ছিল, তা আমি ডায়াবেটিসের সব রিস্ক ফ্যাক্টর বলা শুরু করেছি, ওবেসিটি, বিএমআই, এত বেশি বয়স যদি 35-এর বেশি হয় ম্যাডাম, তার যদি পিসিও থাকে। এখন আমাকে তো এতগুলো জানতে চাচ্ছে না, আমার কাছে তো শুধু এই রুগীটা জানতে চাচ্ছে। স্পেসিফিক। জি আপু। এই কথাটা সবার আগে লিখবেন যে কেসে সব স্পেসিফিক, এই রুগীটারই সব জানতে হবে। তো তখন যখন আপনারা একটা হিস্ট্রি নিবেন, আপনারা কিন্তু এফসিপিএস এ হিস্ট্রি পুরোটা লিখতে হয় না। তখন আপনারা যে বোর্ড নিবেন, বোর্ডের মধ্যে আপনার হিস্ট্রি এই পয়েন্ট গুলো লিখে ফেলবেন। তারপরও যদি আপনাকে হিস্ট্রি নিতে প্রেজেন্ট করতে হচ্ছে না, কিন্তু আপনাকে তো বলতে হবে। এরপর আপনি রুগীর সাথে, আপনি তো জানেন যে এখান থেকে আপনাকে কি কি প্রশ্ন ম্যাডামরা করতে পারে, এটা দেখে আপনি চিন্তা করবেন যে এখান থেকে আমি কি কি ইনভেস্টিগেশন করতে দিব, কেন দিব, এবং এই পেশেন্টের ক্ষেত্রে আমি কি ট্রিটমেন্ট আমি দিব। এবং তখন আপনি রোগীকেও জিজ্ঞাসা করতে পারেন যে আপনার ক্ষেত্রে আপনাকে কি ট্রিটমেন্ট দেওয়ার কথা হচ্ছে, বা আপনি কেন ভর্তি হয়েছেন, আপনাকে কি সিজার করার জন্য ভর্তি হয়েছেন, না নর্মাল ডেলিভারি করবে, আপনাকে কি ছুটি। তখন হয়তো এমন পেশেন্ট বলতে পারে না আমাকে ছুটি দিয়ে দিচ্ছে, আমাকে আবার আসতে বলছে, আউটডোরে দেখাইতে জি আপু। বলছে, হ্যাঁ। এই কথাগুলো কিন্তু আপনি রোগীর সাথে কথা বলবেন, হ্যাঁ। কথা বলে আপনি কিন্তু একটা আউটলাইন আপনার পেশেন্টের জন্য একটা বানায় ফেলবেন যে আপনি আসলে ম্যাডামদেরকে কি বলবেন। সো কেসটা নেয়ার পরে আপনাদেরকে যখন ওই রুমে বসতে দিবে, একটা রুমে, তখন আপনি কিন্তু ভাববেন যে ম্যাডাম আপনাকে কি কি প্রশ্ন করতে পারে, এখান থেকে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে। ঠিক আছে? জি আপু। আপু, একটা হুম। প্রাইমারি পেশেন্ট যদি প্লাসেন্টা প্রিভিয়া হয়, আর এখন তো অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে প্লাসেন্টা প্রিভিয়াতে, একটা আছে স্মোকিংও আছে, স্মোকার। হুম। এখন পেশেন্ট, সাপোজ পেশেন্টটা স্মোকার, ওটা সে ভালো বললাম যে হ্যাঁ স্মোকার, কিন্তু যে স্মোকার না, সেটা যে আমরা বলি যে পেশেন্ট ইজ নন স্মোকার, এটা কি আমার হিস্ট্রিতে অ্যাড করা দরকার? শি ইজ নন স্মোকার। হ্যাঁ, আচ্ছা, যে কেন দরকার? হ্যাঁ দরকার, কেন? মানে হ্যাঁ কেন দরকার আমি বলি। এটা এটা মানে মানে নেগেটিভ, মানে ইম্পর্টেন্ট নেগেটিভ ফাইন্ডিংস গুলো। ইম্পর্টেন্ট একটা কজ যেটা আপনি জানেন, এটা আপনাকে জিজ্ঞাসা করতে হবে না। হ্যাঁ, আমাদের দেশের মহিলারা স্মোকিং করে না, হ্যাঁ, স্মোকিং করে না, কিন্তু স্মোকারদের মধ্যে অনেক বেশি প্লাসেন্টা প্রিভিয়া হওয়ার একটা রিস্ক ফ্যাক্টর, একটা বড় রিস্ক ফ্যাক্টর কিন্তু স্মোকিং, কারণ স্মোকিং আচ্ছা, কজেস হ্যাঁ কার্বন। আপু, কিন্তু দেখেন ওর যেহেতু স্মোকার ও না, কিন্তু প্লাসেন্টা প্রিভিয়া হলো, তাই না? মানে এই জিনিসগুলোই মানে হ্যাঁ হতে পারে। তো আমি দেখা যাচ্ছে যে ওর অনেক রিস্ক ফ্যাক্টর গুলো আমি বলছি, ও এটা না, এটা না, এটা না, সব রিস্ক ফ্যাক্টর শুধু না 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 দিয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি তাহলে আমাকে পেশেন্ট, ম্যাডাম আমাকে মানে তখন জিজ্ঞেস করবে যে তোমার পেশেন্টের কি মনে হয় কেন হলো প্লাসেন্টা হুম। প্রিভিয়া। হুম। আমি অনেক কিছু তো নই বলে ফেলছি, যে ও হ্যাঁ, এটা না, হ্যাঁ এগুলো বলার অর্থ হচ্ছে আপনি এগুলো জানেন এবং এগুলো আপনি জিজ্ঞাসা করেছেন, এটাই আপনার সার্থকতা। আপনি কি সব পাবেন ওখানে? আর প্রত্যেকটা জিনিস, যেমন আইউডি, এত কারণ আপনি জিজ্ঞাসা করলেন, তারপরে ইডিওপ্যাথিক কত, 40%। হ্যাঁ ইডিওপ্যাথিক সব কারণ আবিষ্কার করতে পারছি, পারি নাই, কিন্তু যেগুলো খুব অবভিয়াস কারণ ম্যাডাম আমি এগুলো জিজ্ঞাসা করছি, এটাই তো আপনার পরীক্ষা। আপনাকে যে পারতেই হবে, কারণ বের করতেই হবে শার্লক হোমস হয়ে, এটা তো দরকারই নাই। বুঝছেন আপু? আচ্ছা আচ্ছা আপনি জিজ্ঞাসা করছেন পেশেন্টের সিঙ্গেল টন প্রেগনেন্সি, কারণ মাল্টিপল প্রেগনেন্সি একটা কারণ, হ্যাঁ, হ্যাঁ ডিএনসি আছে কিনা জিজ্ঞাসা করছেন, সিজার আছে কিনা, ওনার বয়স কত, হ্যাঁ, এগুলো আপনি হ্যাঁ সব জিজ্ঞাসা বয়স, করছেন। হ্যাঁ তার মানে আপনি আপনি যেসব কারণ কমন আপনি সব ওকে কিন্তু জিজ্ঞাসা করে ফেলছেন। এখন হয় নাই সবই নো, তো এটা হ্যাঁ ইডিওপ্যাথিক কারণে হতে পারে। প্লাসেন্টা ইরেক্টাস স্পেকট্রাম 3% এমনি পেশেন্টদের হচ্ছে না, যাদের হ্যাঁ কোনো দোষ, কোনো ডিএনসি করে নাই, কোনো সিজার হ্যাঁ করে নাই দিন, তাই না, তারও তো হচ্ছে, হ্যাঁ, কারণ ছাড়াও তো 3% হচ্ছে। প্লাসেন্টা এক্রিটার কথা বলছি, তো হ্যাঁ সবগুলোতেই আপনি ইডিওপ্যাথিক কারণ আছে। ইডিওপ্যাথিক এখনো জানা যায়নি কারণ, বা কোনো কারণ ছাড়াও হতে পারে। যে কারণে আপনি, হ্যাঁ, আপনি এই জন্য নন স্মোকার, এটা এখানে একটু উল্লেখ করতে হবে, কারণ স্মোকিং একটা সব জায়গায় তো রিস্ক ফ্যাক্টর না, কিন্তু এখানে রিস্ক ফ্যাক্টর। সিএ সার্ভিক্সে আপনাকে স্মোকিং জিজ্ঞাসা করতে হবে, এবং এটা সবগুলোতে আমরা মোটামুটি জিজ্ঞাসা করব, কিন্তু এখানে স্পেসিফিক্যালি আপনাকে একটু বলতে হবে, জিজ্ঞাসা করতে হবে পেশেন্টকে যে আপনি, আপনার কি অন্য কিছু খাওয়ার অভ্যাস আছে কিনা, পান, সাদা, জর্দা, এভাবে করে আস্তে আস্তে আগায়, আপনার সিগারেট, হ্যাঁ, এভাবে হঠাৎ করে তো আপনি বলতে পারেন আপনি সিগারেট খান, এটা তো আপনি বলতে পারেন না। তো সেভাবে করে আপনাকে নিতে হবে। আপনি একটা প্লাসেন্টা প্রিভিয়ার একটা পেশেন্ট, আপনি যদি জিজ্ঞাসা তাকে নাও করেন, নন স্মোকার বলবেন, নন স্মোকার বলে দিবেন, কিন্তু এটা হ্যাঁ বলতে হবে। হ্যাঁ হ্যাঁ মানে এটা আপু যে আপনি
এখানে এটা গুরুত্বপূর্ণ, এখানে এবং সিএ সার্ভিক্সেও গুরুত্বপূর্ণ। বলেন। আপু কোনো পেশেন্ট যদি 30 উইক্সে ডায়াগনোসড হয় প্লাসেন্টা প্রিভিয়া, এরপরে ব্লিডিং নাই, উনি 36 উইক্সে এসে ভর্তি হইলো ম্যানেজমেন্টের জন্য, এই 30 ক্ষেত্রে উইকসে যদি না, ওর কিন্তু 32 উইকস একটা আল্ট্রাসোনোগ্রাম করার কথা। পেশেন্ট 30 উইকসে ছিল, পেশেন্টের কিন্তু 32 উইকস একটা ল্যান্ডমার্ক আছে। যাই হোক, হ্যাঁ, এরপরে 36 উইকসে এসেছে, তারপরে যদি ওটাকে হিস্ট্রিতে মেনশন করবো যে ডায়াগনোসড হয়েছে এরকম কিছু, ব্লিডিং নাই এখন, bleeding নাই, তার উনি আগেও এরকম ম্যানেজমেন্টের জন্য এসেছে এখন এখন শুধু অবস্টেটিক ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট জি হয়েছে, সেক্ষেত্রে আপনি জি বলতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি হিস্ট্রিতে বলতে পারেন পেশেন্ট এখন তার কোনো ব্লিডিং নাই, না আপু। admitted at her 36 weeks pregnancy with patient admitted for obstetric management। তখন আচ্ছা আপনি যখন ইলাবোরেট করলেন তখন আপনি বলতে পারেন যে পেশেন্ট অত উইকসে এসেছিল এবং তখন সে প্লাসেন্টা প্রিভিয়া হিসেবে ডায়াগনোসড হয়েছিল। আচ্ছা আচ্ছা, সে এসেছিল তখন তার রিকারেন্ট এপিসোড অফ পিভি ব্লিডিং ছিল, প্রেজেন্ট যেটা ইলনেস আপু। হ্যাঁ, এটা জি প্রেজেন্ট ইলাবোরেশনের মধ্যে বলবেন যে সে 32 সপ্তাহে এই কারণে ভর্তি হয়েছিল এবং তখন সে প্লাসেন্টা প্রিভিয়া হিসেবে ডায়াগনোসড হয়েছিল। এটা আচ্ছা পরের কথা। আচ্ছা সে যখন 32 সপ্তাহে এসেছিল তখন সে প্লাসেন্টা বা she was a reasonably well up to 30 weeks, then she আচ্ছা developed an episode of bleeding which is fresh bleeding, recurrent in episode, painless and fresh bleeding আর কি। হ্যাঁ, জি আপু। এবং তখন সে ডায়াগনোসিস হয়েছিল অ্যাজ এ প্লাসেন্টা প্রিভিয়া and conservative management was given, and after stoppage of the blood patient was gave discharge, অথবা discharge was given to the patient and patient was advised to come at 36 weeks for obstetric management। তখনই আচ্ছা বলবেন। জি আপু। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি বলতে পারেন। হ্যাঁ, কারণ ও আচ্ছা আপু, অলরেডি আবার কোনো obstetric management পেশেন্ট রেগুলারলি থাকে, মানে রেগুলার এন্টিনাল চেকআপে থাকে যারা একদম, তাদের তো আমরা আউটডোর করি, আল্ট্রাসাউন্ড করাই বা বিভিন্ন ইনভেস্টিগেশন করাই, সেইগুলা কি অ্যাড করব তার হিস্ট্রি থেকে? সে যদি বলে যে আমি তো রেগুলার আছি, আমাকে 5 মাসে আল্ট্রাসাউন্ড করাইছে, বাচ্চার অ্যানোমালি স্ক্যান দেখা, এই কিছু কিছু হিস্ট্রি দিলে ওগুলো কি দরকার করা হিস্ট্রিতে? না, এটা আপনার আপনার কেসের জন্য কেন দরকার? পেশেন্ট তো অনেকবার আসবে। রেগুলার অ্যান্টিনাল চেকআপে থাকবে, কিন্তু আপনার হিস্ট্রির জন্য এটা গুরুত্বপূর্ণ কোন জায়গা দিয়ে? আপনি তো বলছেন she was on regular antenatal checkup and was duly immunized against tetanus, এটাতে তো বোঝা যায় সে রেগুলার ওপিডি তে ট্রিটমেন্ট পাচ্ছে। এখন এই কেসের সাথে কি সম্পর্ক? ওই যে 5 মাসের সময় যদি লো লাইন পার্সেন্টটা আসে, তাকে এই মানে ডাক্তার বলছে যে আপনাকে সাবধানে থাকতে হবে, আপনার ফুলটা কিন্তু নিচে আছে, এই কথাগুলো তো দরকার নেই মনে হয় আমাদের ইয়াতে অ্যাড করার হিস্ট্রিতে। এখন কেন ভর্তি হয়েছে পেশেন্ট? আপনার পেশেন্টটা এখন কেন তাহলে ভর্তি? হ্যাঁ, এখন ওই যে অ্যান্টিপার্টাম হেমোরেজের জন্য ভর্তি। এখন অ্যান্টিপার্টাম হেমোরেজের জন্য ভর্তি, কিন্তু সে তার আগে থেকে ফুল নিচে ছিল। হুম, লো লাইন আচ্ছা, ছিল 5 মাসের সময়। কিন্তু সেটা আপনি এখন আনতে চান কেন? না, আমি বলছি কি যে পেশেন্ট তো অনেক হিস্ট্রি দেয়, মানে তার এই হিস্ট্রি গুলা, বিশেষ করে আল্ট্রাসোনোগ্রাফির হিস্ট্রিটাকে আমরা অ্যাড করবো কিনা হিস্ট্রির মধ্যে? সে যে বললো আমি একটা আল্ট্রাসোনোগ্রাফি করাইছে আমাকে ডাক্তার, সেটাকে আমি বলবো কিনা হিস্ট্রিতে? ম্যাক্সিমাম পেশেন্টই তো আল্ট্রাসোনোগ্রাফি করায়। এটার উত্তর কিন্তু আমি আপনাকে অলরেডি দিয়ে দিছি আপু। হ্যাঁ, আপনি যেহেতু আপনার পেশেন্টটা প্লাসেন্টা প্রিভিয়া ডায়াগনোসিসে বলে দিচ্ছেন, সেজন্য আপনি জাস্টিফাই করতে চাচ্ছেন যে আপনি এভাবে বলা যাবে কিনা। আপনি যদি এটা বলেন তাহলে আপনার মুনশিয়ানা থাকলো না, যে আপনি যে পেশেন্টের হিস্ট্রি শুনে এক্সামিনেশন করে ডায়াগনোসিস করেছেন, সেই মুনশিয়ানাটা কিন্তু তখন আর না, থাকে না। এই আপনি তো অ্যান্সার দিচ্ছেন আপু, ঠিক আছে, আমি অন্য ভাই এটা হিস্ট্রিতে দরকার নেই তো, আমি সেটা বললাম। যেমন যেটা ফিটাল আইইউডি যেগুলো হয় সেগুলো যেমন ডায়াগনোসড হয়ে আসে, যে ডায়াগনোসিস করছে। কিন্তু আপনি তো বললেন যে নো ফিটাল মুভমেন্ট। হ্যাঁ, নো ফিটাল মুভমেন্ট নিয়ে এসেছে, আমি বেড সাইডে আইউডি ডায়াগনোসিস করেছি। হ্যাঁ, পেশেন্টেরও আল্ট্রাসোনোগ্রাম করে এটা ডায়াগনোসিস হয়েছে। হ্যাঁ, সেটা আইউডির ক্ষেত্রে আপনি বলতে আপনি এখানেও যে এভাবে বলতে পারেন না তা না, আপনি বলতে পারেন, কিন্তু সেটা অনেকটা হবে কি পেশেন্টের কথা ভিত্তিক হয়ে যাবে আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, একটু বলতে পারেন। বলতে পারেন, কিন্তু আলটিমেটলি ডায়াগনোসিসের সময় গিয়ে আপনি এপিএইচই বলবেন। আচ্ছা। আচ্ছা, আর কোনো প্রশ্ন আপনাদের? আপু আরেকটা হচ্ছে মোড অফ ডেলিভারি যেটা,
দেন, তাতে কোনো সমস্যা নেই। কারণ ম্যাডামরা কখনোই পেশেন্টকে জিজ্ঞাসা করবে না আপনি কি আগে থেকে জানতেন আপনার যে ফুল নিচে, আপনার যে ফুল নিচে, এটা ম্যাডামরা কখনোই জিজ্ঞাসা করবে না। হ্যাঁ, বরং এটাই সুন্দর যে আপনি এভাবে করে বলছেন যে আপনার কাছে এখন এপিএইচ মনে হচ্ছে, তার মধ্যে প্লাসেন্টা প্রিভিয়া মনে হচ্ছে। হ্যাঁ, তাহলে আপনাকে, তাহলে হবে কি আপু, আপনাকে কোশ্চেন গুলো খুব সুন্দর করে জিজ্ঞাসা করতে পারবে, কেন প্লাসেন্টা প্রিভিয়া, কেন অ্যাব্রাপসিও না। তাহলে এই প্রশ্নগুলো তখন আপনার আসবে। তো আপনি যদি টেস্টটা এভাবে বলে দেন যে পেশেন্ট 20 সপ্তাহে বা 24 সপ্তাহে প্লাসেন্টা প্রিভিয়া ডায়াগনোসিস হয়েছিল, ওপিডি তে ট্রিটমেন্ট পেয়েছে, এখন সে ব্লিডিং নিয়ে ভর্তি হয়েছে, তাহলে হবে কি জিনিসটার মধ্যে কোনো একটা মানে থাকবে না, চার্মিং হ্যাঁ, থাকবে না রিদম আপনার, থাকবে না, হ্যাঁ ঠিক। সাদামাটা একটা ডাল কেস হয়ে যাবে। মানে হ্যাঁ, হ্যাঁ, ডালকেস মানে একদম সব বলেই ফেলছি একটা হ্যাঁ, তো বলা, এটা তো হ্যাঁ এই সুন্দর কোশ্চেন গুলো তখন চলে যাবে। এই পেজ অ্যাব্রাপসিও হলে তুমি হিস্ট্রিতে কি পেতা, অ্যাব্রাপসিও হলে তুমি এক্সামিনেশনে কি পেতা, এই যে এতগুলো সুন্দর কোশ্চেন, এগুলো সব চলে যাবে হ্যাঁ আপনার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হুম, কিন্তু আপনার কেস একদম বোরিং কেস হয়ে যাবে। হ্যাঁ, হুম বলেন আপু, হুম কি হ্যাঁ। মোড অফ ডেলিভারির কথা কি বলে? আপু মোড অফ ডেলিভারি সিজারিয়ান সেকশনের কথা বলছেন, এখানে ভ্যাজানাল ডেলিভারি বা এরকম কিছু যদি বলে যে করা যাবে কিনা, কিভাবে যাবে? না যদি প্রিভিয়াস সিজারিয়ান সেকশন না থাকে। ইন্ডিকেশন ফর সিজারিয়ান সেকশন। আচ্ছা এটা হ্যাঁ করা যায়, লো লাইন প্লাসেন্টাতে করা যায়। লো লাইন প্লাসেন্টাতে তারপর প্লাস মাইনাস, হ্যাঁ, আপনি যখন 36 সপ্তাহে আবার আল্ট্রাসোনোগ্রাম করবেন, আপনি লো লাইন প্লাসেন্টা যদি জি পান, আপু। লো লাইন প্লাসেন্টা মানে কিন্তু অস উইদিন 2 সেন্টিমিটার অফ দ্য অস। জি হ্যাঁ, আপু। মার্জিন উইদিন 2 সেন্টিমিটার, নট অ্যাবভ, উইদিন 2 সেন্টিমিটার। আগে কিন্তু আমরা লো লাইন বলতাম আহ মানে 2 সেন্টিমিটারের বাইরেটাকে লো লাইন বাইরে। বলতাম, জি এখন আপু। তো 2 সেন্টিমিটারের মধ্যেটাকে বলছে। সো এটা মে কনসিডার ভেজাইনাল ডেলিভারি, কিন্তু মে নিড সিজারিয়ান সেকশন। সো এটা আচ্ছা। তখন নর্মাল। আপনার পেশেন্টের সাথে কাউন্সিলিং করতে হবে, আপনি পেশেন্টের যে প্রলং লেবার হতে পারে, পিপিএইচ হতে পারে। হ্যাঁ, সো জি তখন আপু। এটা একটু ইন্ডিভিজুয়ালাইজড হয়ে যাবে। ওই ক্ষেত্রে মোড অফ ডেলিভারিটা আপনি একদম দ্ব্যর্থহীন ভাবে বলতে পারবেন না, কিন্তু সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া অলওয়েজ সিজারিয়ান সিজারিয়ান। সেকশন। জি আপু। এখন খুব বেশি না আপু, লো লাইন প্লাসেন্টা আর সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া ভাগ করে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি দুইটাই প্লাসেন্টা প্রিভিয়া, এবং জি আপু। প্লাসেন্টা ইলেকটিভ সিজারিয়ান সেকশনই প্রেফার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আপুদের? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আপুদের? আচ্ছা ঠিক আছে আপু, আপনাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে আমি ক্লাস এখানে শেষ করে, আপনারা এই দুইটা কেস রেডি করে ফেলবেন। আজকের কেস থেকে একটা জিনিস আপনাদেরকে আপু বলবো, সেটা হচ্ছে আপনারা ম্যাডামকে কি কোশ্চেন ম্যাডামদেরকে দিয়ে করাবেন, এটা পুরোটাই আপনার মুন্সিয়ানার উপর ডিপেন্ড করে, পুরোটাই আপনার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আপনি যত পেঁচাবেন তত কিন্তু নিজেই প্যাচের মধ্যে পড়ে যাবেন, ম্যাডামরা কিন্তু পেঁচায় না। হ্যাঁ, তা আমার যে ম্যাডাম, রাতু ম্যাডাম, উনাকে উনি তো আমাদেরকে অনেক পড়াতেন। তো আমরা অনেক সময় খুব পেঁচায় পেঁচায় ম্যাডামকে প্রশ্ন করতাম, ম্যাডাম এইরকম যদি হয় তাহলে কি হতো, হ্যাঁ ওরকম যদি হয় তাহলে কি হতো। তো ম্যাডামরা তো আর এত এত কথা বলতে চায় না, এত উত্তর দিতে চায় না, মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যায়। তখন বিরক্ত হয়ে বলতে কি, তোদের মনের মধ্যে যত প্যাচ, ম্যাডামদের মনের মধ্যে এত প্যাচ নাই। এটা ম্যাডামের মুখের বলা কথা, তোদের মনের মধ্যে যত প্যাচ, ম্যাডামের মনের মধ্যে অত প্যাচ নাই। হ্যাঁ, তো সবসময় মনে রাখবেন যে ম্যাডামদের কথা, হ্যাঁ এটা কিন্তু প্রত্যেকটা কথাই খুব গুরুত্বপূর্ণ। তো ম্যাডাম বলছে মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা। এবং এটা আমি পরে পদে পদে আমি পরীক্ষাগুলো দিতে গিয়ে আমি প্রমাণ পাইছি যে হ্যাঁ, ম্যাডামদের মনের মধ্যে কিন্তু এত মানে প্যাচ নাই, কথাটা ঠিক না, মানে ম্যাডামদের মনের মধ্যে এতটা কমপ্লেক্সিটি নাই, যেটা নিয়ে কেসগুলো নিয়ে আমরা যতটা কমপ্লেক্স করে চিন্তা করি, ওনারা কিন্তু খুব সোজাভাবে চিন্তা করে, এবং ওনারা চায় যে আপনিও খুব সোজাভাবে উত্তরগুলো দেন। হ্যাঁ, আপনি যখন একটা মানে টেস্টার মধ্যে কোনো একটা সাসপেন্স রাখেন না, তখন ম্যাডামরা আসলে কোশ্চেন করার সুযোগ পায় না। অথবা আপনি যদি এমন হয় যে আপনি এতদিকে বিক্ষিপ্ত করে ফেলছেন, ম্যাডামদের এখন সুন্দর কোশ্চেন করার সুযোগ নাই, তখন কিন্তু আপনার কেসটা খারাপ হয়ে যাবে। সো আপনি একদম সবসময় রাখবেন যে আমি সরল রেখায় চলবো, আমি নিজেও এদিক সেদিক যাব না, ম্যাডামদেরকেও এদিক সেদিক পরিচালিত করব না, একদম সরল রেখায় চললে আমার প্রশ্নগুলো একদম টিপিক্যাল প্রশ্ন হবে। হ্যাঁ, এটা মনে রাখবেন। তো দুইটা কেস আপু আপনাদেরকে বললাম,
দুইটা কেস আপনারা লিখে ফেলবেন, এর করেসপন্ডিং কোশ্চেন গুলো আপনারা পড়ে ফেলবেন। আমাদের নেক্সট ক্লাসটা পরশুদিন, এবং তখন আমরা পড়বো হচ্ছে পরশুদিনও ওর সাথে আমি টাইমটা জানিয়ে দিব। হ্যাঁ, আমি টাইমটা জানিয়ে দিব আমি কখন নিব। তখনও কিন্তু আমরা পড়বো হচ্ছে খুব সম্ভব প্রি এক্লামশিয়া। আপনারা অবশ্যই আগে একটু পড়ে আসবেন। আর যেটা আর একটা দিন আপনারা সময় পাচ্ছেন, প্রি এক্লামশিয়ার সাথে মনে হয় আইইউজিআর হতে পারে বা আইসিএলই হতে পারে, আমি একটু দেখতে হবে। মেইন ওখানে প্রি এক্লামশিয়া, সো আমরা প্রি এক্লামশিয়া আলোচনা করব। ওইটা আমাদের একদম মাস্ট টু নো, এটা সব সেন্টারে থাকবে। হ্যাঁ, তো ওই দিন আমরা ওই কেসটা আলোচনা করব। আর আজকের কেস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে পড়ার পরে, তাহলে অবশ্যই সেই ক্লাসে আপনারা জিজ্ঞাসা করে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ক্লাসটা শেষ করে দিব।